মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব ২১। কয়েক জোড়া প্রশ্নাত্মক দৃষ্টি স্থির নীরবের দিকে। প্রত্যাশা ঠোঁট কামড়ে ধরে আছে। বুক ভেঙে যাচ্ছে ওর বোবা কান্নায়। চোখের সামনে ইচ্ছের অভাবে নীরবকে সম্বোধন করতে দেখা, যেন শিরায় শিরায় বিষ ছড়িয়ে দিচ্ছে। রাগক্ষোভ ঘৃণার পার্ট সীমাহীন বাড়ছে। মুক্ত দানার মতো অশ্রুবিন্দু অঝরে গাল গড়িয়ে পড়তে লাগল। হাতের উল্টোপাশে সিক্ত গাল মুছে তড়াক উঠে দাঁড়াল ও। সহসাই ভেজা গলায় উঁচু স্বরে প্রশ্ন ছুড়ল। আপনাকে তো সবাই বিশ্বাস করে একজন আদর্শবান মানুষ বলে জানে। আমিও তাদের ব্যতিক্রম ছিলাম না। আপনার প্রতি অগাধ বিশ্বাস ছিল, সম্মান করতাম। তাহলে এমনটা কেন করলেন? বলুন, প্লিজ বলুন আমাকে। এত বড় একটা সত্য লুকিয়ে রেখে কেন বিয়ে করলেন আমাকে? দুপুরে ফোনে প্রত্যাশার কথা, এখনকার কথা, তারপর ইচ্ছে। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নীরবের বুঝতে বাকি রইল না। বল শান্ত কণ্ঠে, তোমার উচিত ছিল এ ব্যাপারে আমার সাথে আগে কথা বলা। তাহলে অন্তত এরকম সিন ক্রিয়েট হয় নগে। প্রত্যাশা কথা কেঁদে নিল। কণ্ঠ কাপল তবুও চেঁচিয়ে উঠল। আপনার মনে হচ্ছে আমি সিন ক্রিয়েট করছি? আপনার মতো একটা চিটারের সাথে কথা বলার ইচ্ছে আমার ছিল না। তবে সবাইকে জানানো জরুরি। তাই অনিচ্ছা সত্ত্বেও আপনার মুখোমুখি হতে হল গো। নিহারিকা, নীলা কিছুই ঠাওর করতে পারছে না। তবে প্রত্যাশার এভাবে কথা বলায় নিহারিকার বদনে রাগক্ষোভ ছড়িয়ে পড়ল। মেয়েটাকে বেয়াদব তকমা দিতে মন চাইছে। প্রত্যাশা গলায় আটকানো কান্না গিলে এক নাগাডে বলতে থাকে। বলতে বাধ্য হচ্ছি, আপনি খুব ভালো অভিনয় করতে পারেন গু। এক সেকেন্ড থেমে গলার চেইনটা শক্ত করে ধরে বলল। নিশ্চয় এটা আমার জন্য ছিল না। অনাকাঙ্ক্ষিতভাবে আমি দেখে ফেলায় আপনি নাটক করে আমার গলায় দিলেন। যখন থেকে আপনার আর প্রীতির ছবি দেখেছি, তখন থেকে এটাকে আমার ফাঁসের দড়ি মনে হচ্ছে। দম আটকে আসছে। আপনার প্রতি তীব্র ঘৃণা হচ্ছে এসপি সাহেব। একটানে চেইনটা গলা থেকে খুলে ফেলে প্রত্যাশা। বল প্রয়োগ করায় ছিঁড়ে যায়। পরপর শেষের কথাটা বলতে বলতে ছুঁড়ে ফেলে। নীরবের ঠিক পায়ের সামনে ফ্লোরে পড়ে। নীরবের কপালের রগ টনটন করে উঠল। আকাশ বাতাস কাঁপিয়ে ধমক দিয়ে বলল, থামবে তুমি? আমাকে বলতে দাও। আমার কথা আগে ফিনিশ করতে দাও। তারপর যত খুশি চাইল্ডিশ বিহেভিয়ার করবে গে। নীলার চোখ ছানাবড়া। এক হাতে চোখ ডোলল। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। নিহারিকা বিরক্তির শ্বাস ফেললেন। ধমকে ইচ্ছে কেঁপে উঠল। কেঁপে উঠল প্রত্যাশা নিজেও। ইচ্ছের দিকে তাকিয়ে নীরব নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। প্রত্যাশা ফুপাতে ফুপাতে বলল, আপনি ধমকিয়ে আমাকে থামাতে চাইছেন? এর মধ্যে মাহবুব সাহেব উপস্থিত হন। নিহারিকা অতিষ্ঠ চাহনিতে প্রত্যাশার দিকে চেয়ে বললেন, আরে তুমি থামতো। আর নীরব কাহিনী কি বল? কি সমস্যা হয়েছে তোদের? প্রত্যাশা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই বাচ্চাটাকে? ইচ্ছে নিবিড় আর প্রীতির মেয়ে গে। নিহারিকা যেন একটা বড়সড় ধাক্কা খেলেন। বিস্ময়ে তাকালেন ইচ্ছের দিকে। ছোট্ট মেয়েটি ভয়ে কুকড়ে গেছে, চেঁচামেচিতে আরও বেশি অস্থির। এক হাতে নীরবের শার্ট আঁকড়ে ধরেছে। আর অন্য হাতটি শক্ত করে চেপে আছে নীরবের হাতের মুঠোর ভেতর। নিহারিকা চোখমুখ শক্ত করে শুধালেন, নীরব, তুই ওদের সাথে যোগাযোগ রাখতিস? নীরব নির্বিকারভাবে ছোট করে জবাব দিল, হ্যাঁ গো। প্রত্যাশা গোল গোল চোখ করে তাকিয়ে প্রশ্ন করল, নিবিড়কে? মাহবুব সাহেব মুখ খুললেন, আমার ছেলে। নিবিড় আর নীরব যমজু। প্রত্যাশা যেন জোরসে ঝটকা খেল। ভীতু চোখে নীরবের দিকে তাকাল। নীরবের ফর্সা মুখে অমাবস্যা নেমে আছে। প্রত্যাশা আলগোছে দৃষ্টি সরিয়ে নীল। জর্তা নিয়ে নিচু স্বরে বলল, উনি কোথায়? আর উনার কথা জানি বা না কেন? কখনো বলা হয়নি গি। নিহারিকা থমথমে মুখে বললেন, বড়লোক শাশুড়ি আর বুয়ের আঁচলের তলায় থাকে। সেখানে থেকে উচ্ছন্নে গিয়েছে গু। নীরব জোরালো শ্বাস ফেল। নিহারিকাকে থামিয়ে দেয়। মা, প্লিজ থামবে গু। নিহারিকা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। কেন ভুল কিছু বলেছি আমি? কবেই তো ওর টাকাওয়ালা শাশুড়ির কাছে বিক্রি হয়ে গিয়েছে। দেখলি না, তোদের বাবার অসুস্থতার সময় একটিবারও দেখতে আসলো না। নিভান ব্লাড লাগবে বলে ফোন দিল। বুকে দিয়ে ফোন ধরাল। বউ বলল, ওরা ট্যুরে গেছে, আসা সম্ভব নয়।
পরও তো পরের অসুস্থতার কথা শুনে দেখতে আসে। কিন্তু ও ফিরেও এদিকে মুখ করল না। কথার মাঝে প্রত্যাশা প্রশ্ন করে উঠল, ইচ্ছে আপনাকে পাপা ডাকে কেন? নীরবের মসৃণ কপালে খাঁজ পড়ল। মেয়েটা এখনও সেই এক জায়গায় আটকে আছে। নীরব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই প্রত্যাশা মুখটা কাচুমাচু করে বলল, না মানে ও বলেছিল নূপুর পাপা দিয়েছে। তারপর এখনও আপনাকে ডাকল, আপনি কিছুই বললেন না গি। পুরো পরিস্থিতি স্বাভাবিক করার আগে বুকে সামলাতে হবে, না হলে রণক্ষেত্র হতে পারে। অল্প বয়সী ইম্ব্যাচিউর মেয়েকে নিয়ে যা হয় আর কি। নীরব দীর্ঘশ্বাস ফেলে শর্টকাটে বলল, নিবিড় অসুস্থ, হসপিটালে আছে। নিবিড়ের অনুপস্থিতিতে ইচ্ছে মানসিক রোগে ভোগে। আমি যখন ফার্স্ট ওদের সাথে দেখা করতে যাই, ইচ্ছে আমাকে ওর পাপা ভেবেছিল। শুধরে দিলেও ও অবুঝ থাকে। পরপর সাইকিয়াট্রিস্টের বলা কথাগুলোও বলে নীরব। প্রত্যাশাও অল্প কথায় ভুল বোঝার কথাটা বলে। মাহবুব সাহেব নরম স্বরে বললেন, প্রত্যাশা মা, তোমার উচিত ছিল প্রথমেই নীরবের সাথে কথা বলা। তোমার সন্দেহ হওয়া ভুল নয়। তবে বলবো, নীরবের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করলে এতটুকুও ভুল বোঝাবুঝি হয় না। যাক, তবু অল্পের উপর দিগু। নিহারিকা বেগম গম্ভীর মুখে বললেন, ও যা করেছে ঠিকই করেছে। সবারই জানা উচিত ছিল। আর এসব সন্দেহ যে কতটা ভয়ঙ্কর, কতটা কষ্ট দেয় তা আমি জানি। শেষের কথাগুলো মনে মনে বললেন। তারপর নীরবের দিকে অসন্তুষ্ট চাহনিতে চেয়ে বললেন, এই বাড়িতে আমার কথার বিরুদ্ধে প্রথমে নিবিড় গিয়েছে। তারপর তুইও দেখিয়ে দিলি, আগা নৌকা যেদিকে যায় পিছের নৌকাও সেদিকেই যায়। আমি কি পইপই করে বলেছিলাম না ওই ফ্যামিলি থেকে দূরে থাকতে? আমার কথার অবাধ্য হয়ে তুই ওদের সাথে ঠিক যোগাযোগ রেখেছিস। নীরব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, মা, আমি আজও বুঝি না তোমার অ্যাকচুয়ালি প্রীতিকে নিয়ে সমস্যাটা কি ছিল। শুরুতেই তুমি যদি ওদের বিয়েটা মেনে নিতে, তাহলে আজ এমন দিন আসত না। ওই মেয়েকে বিয়ে করতে বারণ করেছিলাম। শোনেনি আমার নিষেধ, বারণ। সেদিন যদি বারণ শুনত, তাহলে আমার সন্তান আজ আমার কাছেই থাকত। আমার জোড়া সন্তান আলাদা হতো না। নীরব কিছু বলবে তার আগেই মাহবুব সাহেব ইশারায় নীরবকে থামতে বললেন। ইচ্ছে এত কথাবার্তার মাঝে ভয়ে চুপসে ছিল। প্রত্যাশা সন্তর্পণে ইচ্ছের হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিল। নীরব আর চোখে দেখল। প্রত্যাশা ভেতরে ভেতরে ভয়ে আছে। নীরবের দিকে তাকানো সাহসে কুলাচ্ছে না। নীলাশা ভাবছেই, যা আল্লাহ, শ্বশুর শাশুড়ি তাদের আরেক পুত্রকে ত্যাজ করে রেখেছেন। এত কাহিনী, আমিও তো কিছু জানি না। আর বিয়েই হয়েছে সবে 5 মাস। তার মধ্যে আগে তো পড়াশোনার অজুহাতে ও বাড়িই বেশি থেকেছি। এত কথাবার্তার মাঝে এতক্ষণে নীরবের খেয়াল হল। আর খেয়াল হল বলেই ফোনটা পকেট থেকে বের করতে করতে প্রত্যাশার দিকে তাকাল। জিজ্ঞেস করল থমথমে স্বরে, নিশ্চয়ই ইচ্ছেকে না জানিয়ে এনেছ? ওর মাম্মা বা বাসার লোকজন জানে তুমি ইচ্ছেকে এনেছ? প্রত্যাশা ফাঁকা ঢোক গিল। জিভের ডগা দিয়ে নিম্নষ্ট ভিজিয়ে মাথাটা দুদিকে না বোধক নাড়ল। বল মিহি স্বরে, না, ওকে দেখভাল করা মেয়েটা জানে শুধু গু। নীরব ফোঁস করে নিঃশ্বাস ফেলে প্রীতির নম্বরে কল দিল। রিসিভ হতেই ওপাশ থেকে জবাব এল, বলো ইচ্ছে আমার কাছে আছে। আমি ঘণ্টাখানেকের মধ্যেই ওকে দিয়ে আসব গু। তার আর দরকার পড়বে না। আমি রাস্তায় আছি, 2 মিনিটের মধ্যেই আসছি গু। নীরবও আর দ্বিরুক্তি করল না। খট করে কল কাটল। প্রত্যাশার গা ঘেঁষে ইচ্ছে। প্রত্যাশা হাঁসফাঁস করতে থাকল। নীরবের দৃষ্টি স্বাভাবিক ঠেকছে না। ঝড়ের আগে পরিবেশ যেমন থমথমে থাকে, ঠিক তেমন নীরবের মুখাবয়ব। প্রত্যাশা দোয়াদ্রুত পড়ছে, যেন নীরব বেশি রাগঠাক না করে। একা পেলে কি করবে আল্লাহ মালুম। এই ভেবে প্রত্যাশার হাত পা জমে আসছে। এর মধ্যে শর্মিলা আর আনিশা বাসায় এসে সবটা শোনে। খুঁটিয়ে খুঁটিয়ে ইচ্ছেকে দেখতে থাকে। গাল ছুঁয়ে আদরও করেন। মাহবুব সাহেব এগিয়ে এলেন ইচ্ছের কাছে। ইচ্ছের মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে ডাকলেন, আমার ছোট আপু, কেমন আছো তুমি? নিহারিকা ডাইনিংয়ে গেলেন। এদিকে আগ্রহ নেই তাই দেখাতে গুছানো টেবিল ফের গুছাতে থাকলেন। আর চোখে চাইলেন এদিকে। নীরব এক হাত পকেটে গুজে অন্য হাত কপালে স্লাইড করে অপেক্ষায় আছে। প্রীতিকে নিয়ে মা যেন আবার সিক্রিয়েট না করে বসে। এই নিয়ে চিন্তায় আছে। প্রত্যাশার কোমর জড়িয়েছিল ইচ্ছে।
মাথায় আদুরে স্পর্শ পেয়ে গোল্লা গোল্লা চোখ করে তাকায়। প্রশ্ন করল, তুমি? মাহবুব সাহেব একগাল হেসে বললেন, আমি তোমার দাদুভাই। তুমি বুঝি পাপার পাপা? মাহবুব সাহেবের চোখ ভিজে ওঠে। মাথা ঝাঁকিয়ে বললেন, হ্যাঁ গু। সদর দরজাটা হালকা টানা ছিল। সার্থক এক হাতে ধাক্কা দিয়ে ইশারা করতেই প্রীতি ভেতরে পা রাখল। কপা দিতেই সোজাসুজি ড্রয়িংরুমে ইচ্ছেকে দেখতে পেল। উচ্চ স্বরে ডাকল, ইচ্ছে গি। ইচ্ছে ঘাট ঘুরিয়ে তাকাল। চোখে মুখে হাসি ফুটল। মাম্মা। ইচ্ছে দৌড়ে গেল। প্রীতির সামনে দাঁড়িয়ে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে ফের ডাকল, মাম্মা গু। উপস্থিত সবার নজর এদিকে পড়ল। ইচ্ছেকে দেখভাল করা মনা প্রত্যাশার দিকে তর্জনী তাক করে বলল, ম্যাডাম স্যার, ওই মেয়ে। ওই যে ওই মেয়ে। ওই মেয়ে জোর করে ইচ্ছে সোনামণি রে নিয়া আইছে। আমি মানা করছি। শোনেনি? আমাকে পুলিশের ভয়ডর দেখাইছে। পুলিশের 14 শিকে ভরার কথাও বলেছে। হ্যাঁ, বিশ্বাস না হলে জিগান। জিগান উনারে কি। প্রত্যাশা জড়সড় হয়ে দাঁড়াল। দৃষ্টি নুইয়ে ফেল। শেষের কথা শুনে নীরবের মেজাজ চটল। ভবিষ্যতে আর কত কি করে আল্লাহ জানে। ডাকাতি করতে গিয়েও উল্টো পুলিশের ভয় দেখিয়ে করে আনতে পারে। এই মেয়েকে নিয়ে তা অসম্ভব নয়। প্রীতি এগিয়ে আসল। তীক্ষ্ণ নার্ভ সম্পন্ন প্রীতি চিনে ফেলে প্রত্যাশাকে। ছবির এই সেই মেয়ে। প্রীতি এগিয়ে গেল। রাগী স্বরে বলল, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে এভাবে আনার? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। ভাগ্যিস নীরবের বউ বলে এবারের মতো বেঁচে গেলে। নইলে আমার অজান্তে আমার মেয়েকে চুরি করে আনার অপরাধে তোমার নামে থানায় ডায়েরি করতে 2 সেকেন্ড সময় নিতাম না। প্রীতি তেড়ে প্রত্যাশার কাছাকাছি যেতে নেয়। পিছন থেকে ওর হাতে টান পড়ল। সার্থক ওর হাত টেনে ধরেছে। চোখ দিয়ে ইশারা করল। ফিসফিসিয়ে বলল, প্রীতি কুল কুল। হাইপার হোস না ঘে। প্রীতির মেজাজ চটল। অন্যর বউয়ের প্রতি ভাইয়ের আলগা দরদ দেখে পিত্তি জ্বলে উঠে ওর। নিহারিকা এগিয়ে আসতে আসতে বললেন, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বাড়ির ছোট বুকে মামলা দেওয়ার হুমকি দাও। ভয় দেখাচ্ছ? প্রীতি 2 হাত বুকে ভাঁজ করল। না, ভয় নয়, সতর্ক করছি গু। নীরব বলল, প্রত্যাশা বলছিল ও মনার কাছে অ্যাড্রেস দিয়ে আসছে। তুমি এত হাইপার না হয়ে ইচ্ছেকে নিয়ে টেনশন না করে আমাকে একবার কল দিলেই শিওর হওয়া যেত। শুধুই বাড়তি টেনশন নিয়ে বিপি বাড়াতে হতো না গি। যাক, শাশুড়ি বর ওর পক্ষে কথা বলায় একটু স্বস্তির নিঃশ্বাস ফেল প্রত্যাশা। তবুও নিজের ভুলের জন্য প্রত্যাশা বলল, সরি। আমার এভাবে ইচ্ছেকে আনা ঠিক হয়নি। আমি এক্সট্রিমলি সরি। নীলা খুঁটিয়ে খুঁটিয়ে প্রীতিকে দেখছে। গায়ে কলাপাতা রঙের 3 পিস, ওড়নাটা কাঁধের একপাশ দিয়ে সামনে রাখা। চুলগুলো কাঁধের থেকে একটু নিচে। হালকা সোনালি রং করা। নীলার একটু মন খারাপ হলো। ভেবেছিলাম এ বাড়ির একমাত্র সুন্দরী বউ আমি। প্রত্যাশার থেকে পড়াশোনায় ভালো, গায়ের রং উজ্জ্বল। এখন তো দেখছি এ ওভার স্মার্ট আর একদম বলিউডের নায়িকার মতো দেখতে। নীলার মুখ ভার হয়ে গেল। শর্মিলা কোমল স্বরে বলল, বসো তোমরা। প্রীতি উত্তরে রুক্ষ স্বরে বলল, এখানে বসতে আসিনি। আমার মেয়েকে নিতে আসছি গু। নিহারিকা কণ্ঠনালীতে আসা শব্দগুলো গিলে নিলেন। ইচ্ছের হাত ধরে প্রীতি বলল, ইচ্ছে চলো। ইচ্ছে হাত ছাড়িয়ে বলল, মাম্মা দাদাও, সবাইকে বাই বলি গু। মাহবুব সাহেবের সামনে দাঁড়িয়ে ঘাট কাত করে বলল, বুড়া দাদু বাই। মাহবুব সাহেব মাথায় হাত বুলিয়ে বললেন, আবার এসো দিদিভাই গু। পরপর নিহারিকার সামনে দাঁড়িয়ে ঝলমলে হেসে বলল, তুমি আমায় খাইয়ে দিয়েছ। তুমি খুব খুব মিষ্টি গু। এত আদুরে ভঙ্গিতে বলল। নিহারিকার শক্ত মনটাও কেমন কেমন করে উঠল। ছলছল চোখে মায়ামা মুখটায় চেয়ে রইলেন। প্রীতি এগিয়ে ইচ্ছের হাত ধরে টান দিয়ে চলো বলে পা চালাল। ইচ্ছে ঘাট ঘুরিয়ে তাকায়। বল চেঁচিয়ে, পাপা আমি থাকব। ইচ্ছের অপর হাতটা সার্থক ধরল। দুজনের মাঝে ইচ্ছে। ও মাথাটা এদিকে করে একভাবে চেয়ে রইল। নিহারিকা তিতিবিরক্ত কণ্ঠে বললেন, দেখেছ তোমরা, ওই মেয়েটার হয়ে আমাকে বোঝাও। আজ সরাসরি দেখলে তো।
এখানে শ্বশুর শাশুড়ি বড়রা আছে, কাউকে সম্মান দেওয়ার প্রয়োজন বোধটুকু করল না। কেমন দাপট নিয়ে আসলো, আবার বেরিয়ে গেল। মাহবুব সাহেব রুমে চলে গেলেন। শর্মিলা একটু আগেই বাইরে থেকে আসছেন। ফ্রেশ হওয়া জরুরি। বেশি কথা না বলে বলেন, আপা বাদ দাও না। তবে আমাদের নিবিড়ের মেয়েটা কিন্তু ভারী মিষ্টি। একদম নিবিড়ের মতোই দেখতে গু। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন। শর্মিলাও নিজের রুমের দিকে পা বাড়াল। ঠিক এমন সময় নীরব সামনাসামনি দাঁড়াল প্রত্যাশার। প্রত্যাশার হাত পা ভয়ে বরফের মতো জমতে থাকল। নীরব সরাসরি চোখের দিকে তাকাল। হঠাৎ প্রত্যাশার হাত শক্ত করে ধরল। টু শব্দটি না করে প্রত্যাশার হাত ধরে এক প্রকার টেনে রুমে আনল। পরপর হাতটা ছেড়ে শব্দ করে দরজা লাগাল। দরজার ধাড়াম শব্দে প্রত্যাশা কেঁপে উঠল। নীরব নব ঘুরিয়ে দরজা লক করে দেয়। প্রত্যাশা শুকনো ঢোক গিলতে থাকে। নীরব ওর দিকে এগোল। প্রত্যাশা ভয়ে ভয়ে দুপা পেছাতেই ওর পিঠ দেয়ালে ঠেকল। প্রত্যাশার বুক ধরফট করছে। ভাবলিয়া আল্লাহ, মিস্টার আনপ্রেডিক্টেবলের হাবভাব তো কিছুই বুঝতে পারছি না। নিশ্চয় এখন রোমান্স করার জন্য দরজা লকড করেনি। আর না তো চুমু খেতে কাছে আসছে। এতটুকু ভেবেই আপনা-আপনি ওর হাত দুটো হাওয়ায় মিঠাই এর মতো তুলতুলে গালে চলে গেল। মনে মনে ভাবেই যা মাবুদ রক্ষে করো, দুই গালে ঠাড়িয়ে চড় না পড়ে। নীরব সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে দাঁড়াত স্বরে প্রশ্ন করল, দুপুরে আমি জিজ্ঞেস করেছিলাম কিছু হয়েছে কি না, তখন বলনি কেন? প্রত্যাশা উত্তর দিতে পারল না। নীরব ফের বলল, তখন যদি আমাকে বলতে তাহলে এতটা ঝামেলা হয় না গি। প্রত্যাশা সাহস সঞ্চয় করে বলল, বাররে আমার কি দোষ? আমি কি জানতাম নাকি আপনার টুইন্স আছে? আমার জায়গায় আমি ঠিক আছি, হুই। এই বলে প্রত্যাশা ডান দিকে দুপা এগিয়ে গেল। দুই হাত বুকে ভাঁজ করে উল্টো দিক ঘুরে দাঁড়াল। নীরব ওর বাহু ধরে একটানে নিজের দিকে ঘুরিয়ে নিল। এত কিছু ঘটানোর পরেও বলছো তুমি ঠিক আছো? হুম। কারণটা আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন। এটা একটা সেনসিটিভ ইস্যু। আর একটা মেয়ের কাছে বিশ্বাসটা কতটা প্যাথেটিক তা তারাই জানে। পৃথিবীতে সবকিছু ভাগাভাগি করা গেলেও স্বামীর ভাগ মেয়েরা মানতে পারে না। আপনি জানেন যখন আমি ছবিটা দেখলাম আমার মাথা রক্ত চড়ে গিয়েছিল। নীরব গাল ফুলিয়ে শ্বাস ফেলে বলল, থ্যাঙ্ক গড। রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করনি। থানায় গিয়ে মামলা দিয়ে বসনি, এই তো বেশি দেখছি গু। প্রত্যাশা বিজ্ঞের মতন মুখ করে বলল, হুই। পরপর আচমকা নীরবের কলার ধরে নিজের দিকে মাথাটা নামাল। নীরবের মুখটা প্রত্যাশার দিকে ঝুঁকে। প্রত্যাশা এক আঙুল নীরবের গলায় ধরে পোঁচ দেওয়ার মতো করে বলল, ভাগ্য ভালো যে আপনার গলা ছুরি চালায়নি গি। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব ২২। ভাগ্য ভালো যে আপনার গলা ছুরি চালায়নি গি। নীরব ঠোঁটে প্রশ্রয়মাখা হাসি টেনে বলল, তাই না কি? প্রত্যাশা কাঁধ ঝাঁকিয়ে ভাব নিয়ে বলল, ইয়েস মিস্টার উ। নীরব এক হাতে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বাহ। ভুল বুঝেও যে তুমি এতটা জেলাস আর ক্ষুব্ধ হবে সেটা আমার কাছে কল্পনাতীত ছিল। কারণ এখন অবধি কোনো কিছুতেই তোমার মধ্যে সিরিয়াসনেস দেখিনি। যাক, একটা ব্যাপারে তবুও তো দেখলাম। আর যাই হোক না কেন তুমি বরের ব্যাপারে সিরিয়াস। প্রত্যাশা একগাল হেসে সায় দিয়ে বলল, হুম, অবশ্যই সিরিয়াস। পরমুহূর্তেই প্রত্যাশা নির্বিকারভাবে বলতে লাগল, আসলে বিয়ের আগে আপনার বুকশেলফের একটা বইয়ের ভাজে ছবি পেয়েছিলাম। তারপর সেদিন একে একে সবটা এমনভাবে মিলে গেল, ভুল বোঝাটা অস্বাভাবিক নয়। তাই হয়তো একটু বেশিই রিয়েক্ট করে ফেলেছি। তবে এর জন্য আমি মোটেই ক্ষমাপ্রার্থী নই গি। শেষ কথাটা বলে দুই হাত এক করে আঙুলের ফাঁকে আঙুল গুজে দুলতে দুলতে দাঁত কেলিয়ে হাসল প্রত্যাশা। নীরব প্রত্যুত্তরে নরম স্বরে বলল, বুকশেলফে নিবিড়ের বইও আছে। ছবিটা নিবিড়ের বইয়ে ছিল। এ ব্যাপারে তুমি রং, তোমার রাগক্ষোভ রং, মিস আন্ডারস্ট্যান্ডিং সবটা অযৌক্তিক, আমি সেটা বলছি না। বিশ্বাসটা কখনো এরকম হবে সে ব্যাপারে আমার ধারণা ছিল না। তবে তোমার উচিত ছিল অ্যাট ফার্স্ট আমার সাথে কথা বলা। তোমার সন্দেহ হয়েছে ডিরেক্ট আমাকে বলা। দুজনে কথা বললে ক্লিয়ার হওয়া যেত। ওই মুহূর্তে আপনার সাথে স্বাভাবিক কথা বলার মুডে আমি ছিলাম না। শুধু রাগ আর রাগ তরতর করে বাড়ছিলই। আর সবসময় চোখের সামনে ওই কাপড় পিকটাই ভাসছিল।
তাও আবার এক হাতে জড়িয়ে ধরা, গালে গাল ছুঁয়ে থাকা। মাথায় আমার দপদ আগুন জ্বলছিল। হাত নাড়িয়ে কথা বলছে প্রত্যাশা। ওর বলার ভূমি দেখে নীরব মুচকি হাসল। হঠাৎ আলতো গলায় প্রশ্ন করল, ভালোবাসো আমাকে? আকস্মিক প্রশ্নে প্রত্যাশা হতবাক, কিংকর্তব্যবিমূঢ়। মুখটা হা হয়ে যায় ওর। নিমিষেই কথার খেই যেন হারিয়ে ফেল। নিশ্চুপ রইল। নীরব আরও কাছে এগিয়ে গাছ স্বরে ফের শুধাল, বলছ না যে কিছুই? তাহলে বুঝি এখনও আমার প্রতি কোনো ফিলিংস জন্মায়নি তোমার? তারপরও এতটা ক্ষুব্ধ হয়েছিলে? প্রত্যাশা ভ্রুট্রু কুচকে ফেল। গমগ্মে স্বরে বলল, ফিলিংস জন্মেছে কিনা জানি না, তবে শুধু এতটুকু জানি। কথাটা অসম্পূর্ণ রেখে থামল প্রত্যাশা। নীরব ডান ভ্রু উঁচিয়ে ইশারায় বোঝাল কি প্রত্যাশা ঠোঁটে হাসি টেনে হুট করে দুহাতে নীরবের গলা জড়িয়ে ধরল। অধিকার বোধ নিয়ে আবেগী স্বরে বলল, আমি আমার বরের একমাত্র আদরের বউ হয়ে থাকতে চাই। তার লাইফের শুরু থেকে শেষ অবধি একমাত্র মেহবুবা আমিই হতে চাই। আমিই থাকতে চাই। এটা আমার স্যাটিসফিকেশন। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। নীরবের শার্টের বোতাম খোলা থাকায় বাতাসে শার্টের দুপাশ উঠছে। নীরব আলগোছে প্রত্যাশার একটা হাত ধরে ওর বুকের বা পাশে রাখল। প্রত্যাশা কিঞ্চিত চমকাল। হাতটা বোধহয় একটু কাঁপল। নীরব আলতো স্বরে বলল, অনুভব করে বলো তো এখানে নীরবের মেহবুবা হিসেবে কাকে রেখেছে? প্রত্যাশা মুচকি হেসে বুকের উপর মাথাটা রাখল। চোখ দুটো বুজে বুক ভরে শ্বাস টেনে নিল। কয়েক মুহূর্ত পর কোমল স্বরে বলল, আপনার অর্ধাঙ্গিনী। নীরব মাহবুবের একমাত্র মেহবুবা। শুধু আর শুধুমাত্র ইয়ানুর প্রত্যাশা। সারাদিনের ক্লান্তি, যেটুকু বিষণ্ণতা ছিল সব যেন নিমিষেই উবে যায়। সেখানে নীরবের মুখে স্নিগ্ধ সতেজ হাসি বিরাজ করছে। নীরব আলতোভাবে প্রত্যাশার মাথায় একটা হাত রাখল। অন্য হাতটা প্রত্যাশার পিঠ পেঁচিয়ে ধরা। কয়েক মুহূর্ত দুজনের মাঝে নীরবতা চল। নীরবতা ভেঙে প্রত্যাশা হঠাৎ মাথাটা উঁচিয়ে নীরবের মুখের দিকে তাকাল। ঘন ঘন বলল, আপনি জানেন ভুল বোঝার পর আমার কি মনে হয়েছিল? নীরব বিরক্তিতে চো শব্দ কাটল। এই মেয়ে সুন্দর একটা মুহূর্তকে কখনো একটু লং করতে দিবে না। আবার শুরু করল। নীরবের থেকে উত্তরের অপেক্ষা না করেই প্রত্যাশা ওর মতো করে বলতে লাগল, ভেবেছিলাম, ইয়া আল্লাহ, প্রীতি জিনটার মতো এত সুন্দরী বউ রেখে আমাকে বিয়ে করার কারণ কি? প্রত্যাশার সব কথা শোনার ধৈর্য নীরবের হল না। ও তাড়া দিয়ে বলল, বাইরে থেকে এসেছি, এখনো ফ্রেশ হইনি। শাওয়ার নিতে হবে গু। এই বলে নীরব শার্টটা খুলে বিছানার উপর রাখল। প্রত্যাশা ধপ করে বিছানার একপাশে বসল। পা দুটো দুলাতে বলল, তবে যাই বলুন না কেন, আপনার টুইন ভাইয়ের বউ প্রীতি জিনটা কিন্তু হেব্বি দেখতে। দেখে বোঝাই যায় না অত বড় একটা বাচ্চার মা। আচ্ছা, ওই প্রেম প্রীতির কেসটা কি একটু খুলে বলুন তো? না মানে কেমন করে দেমাগ নিয়ে কথা বলল। তারপর নীরব বিরক্ত চোখে চাইতেই প্রত্যাশার কথা থেমে যায়। পরপর গাম্ভীর্য ভরা কণ্ঠে বলল, প্রত্যাশা, প্রীতি তোমার সিনিয়র। শুধু বয়সেই সিনিয়র নয়, সম্পর্কের দিক থেকেও। কারো সামনে হোক কিংবা আড়ালে কখনোই অসম্মান দিয়ে কথা বলা উচিত নয়। সম্মান অর্জনের আগে সম্মান দিতে হয়। তুমি যেভাবে প্রীতিকে সম্বোধন করছ তা আমার কাছে শোভনীয় লাগছে না। তুমি আমার স্ত্রী, আমার জীবনসঙ্গী। আমি চাই তুমি নিজের আচরণে এমন উচ্চতা রাখো যেন কেউ তোমার বিচার না করতে পারে, বরং অনুকরণ করতে চায়। সরি, আর হবে না। আসলে ওনার নামটাই ওরকম, তো তাই বলেছি গি। হঠাৎ প্রত্যাশার কিছু স্মরণ হতেই বিজ্ঞের মতন চোখ করে তাকিয়ে বলল, আচ্ছা, উনি সম্পর্কের দিক দিয়ে আমার বর হলে তো আপনারও বর হওয়ার কথা, কারণ আপনাকে দিয়েই আমার পরিচয়। তাহলে আপুকে যেমন ভাবি বলেন, আপনি করে সম্বোধন করেন। বাট উনাকে তো নাম ধরে তারপর তুমি করেই বলতে শুনলাম। নীরব তাকাতেই প্রত্যাশা মাথা চুলকিয়ে হালকা হাসার চেষ্টা করল। ফের বলল, জাস্ট ফর কিউরিওসিটি থেকে বলে ফেলেছি গু। প্রীতি আমার ব্যাচমেট ছিল। আগে থেকেই তুমি করে বলায় অভ্যস্ত থাকায়। ও, তার মানে উনি আপনার ফ্রেন্ড ছিল। আচ্ছা, যা বুঝলাম ওই ডক্টরটা আপনার ব্যয় হয়। তবে সেদিন আপনাদের দুজনের কথা শুনে কেমন যেন একে অপরের শত্রু মনে হল। তা আপনাদের দুই বেয়াইয়ের রেশারেশিটা কি নিয়ে? জমিজমি নিয়ে বিবাদের মতন একে অপরের চক্ষুশূল হলেন কিভাবে? নীরব উত্তর না দিয়ে তেডা সুরে বলল,
এত কিছুর মাঝেও ডক্টরকে ঠিক খেয়াল করেছ? না করার কি আছে? একটা জলজ্যান্ত মানুষকে চোখের সামনে দেখলাম, খেয়াল করব না? কিছু কিছু জিনিস খেয়াল না করাই বেটার। প্রত্যাশা না বুঝে আড়ালে ঠোঁট উল্টাল। নীরব টাওয়েল নিয়ে ওয়াশরুমে ঢুকবে। প্রত্যাশা হঠাৎ বলল, তাড়াতাড়ি শাওয়ার নিবেন, রাত হয়ে গিয়েছে। আমি বাসায় যাব। নীরব নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, বাসায় যাবে, যাও। বারণ করছে কে? কি বলে প্রত্যাশা চোখ বড়বড় করে ফেল। উঠে নীরবের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, কিভাবে যাব? যেভাবে এসেছ গু। মাথা খারাপ আপনার? এসেছি একা গু। সেজন্য তো একাই যাবে। আসার আগে আমাকে তো জানাওনি গু। এখন রাত হয়ে গিয়েছে। দিন হলে সমস্যা ছিল না। এমনিতেই টেনশনে আছি, আম্মু বকবে। আপু তো আসার পরই আম্মুকে জানিয়েছে আমি এখানে গি। নীরব কপট রাগের ছাপ মুখে টেনে নেয়। বল গম্ভীর স্বরে, কিছুটা বকুনি তুমি ডিজার্ভ করো। প্রত্যাশা এক হাতে কপাল চাপটে বলল, ইয়া আল্লাহ, আপনি এটা বলতে পারলেন? আমার মতো মাসুম বাচ্চা বকুনি খাবে, আপনি এটা চাইছেন? আপনার একমাত্র পিচ্চি বউটা বকুনি খাবে, আপনার একটুও খারাপ লাগবে না? আপনার দিল এত কঠোর হলো কবে থেকে? ফাজলামির সুরে বলে ঠোঁট টিপে হাসে প্রত্যাশা। নীরব উত্তরে বলল, আমার দেওয়া গিফট ওভাবে ছুঁড়ে ফেলার জন্য? কড়া করে কিছু বলতে গিয়েও বুয়ের ইনোসেন্ট ফেস, বিতু দুটো চোখ দেখে বলতে পারিনি। তাই ভাবছি শাশুড়িমার তরফ থেকে হলেও একটু বকুনি খেলে তোমার মাথার উল্টাপাল্টা রিগ্যাকশন করা ভূত দূর হবে গ। চেইনটার কথা মনে হতেই শুকনো ঢোক গিল প্রত্যাশা। ওটা তো কখনই সবার অগোচরে ব্যাগে তুলে রেখেছে। প্রত্যাশা সহসাই বলল, এটুকুর জন্য অবশ্য সরি গু। নীরব প্রসঙ্গ বদলিয়ে জিজ্ঞাসা করল, স্কুটি আনোনি? প্রত্যাশা ঘাড় নাড়িয়ে না বোঝায়। নীরব বলল, সেদিনের ন্যায় আবার ওটাকে তোমার বাসায় পৌঁছে দিতে আরেকজনের হেল্প লাগত। এদিক দিয়ে কিছুটা সময় বাঁচলু। গাল দুটো অল্প স্বল্প ফুলিয়ে প্রত্যাশা বলল, সেদিনের পর থেকে স্কুটি চালাইনি। আম্মু বারণ করেছে। আর আপনি নিজেও তো সেদিন কত কিছু বললেন, তাই আমিও আর জোর করিনি আম্মুকে গু। নীরব বলল, স্কুটি চালানো খারাপ বা আমার অপছন্দ এমন কিছু আমি বলিনি প্রত্যাশা। বরং আমার মনে হয় এটা এক ধরনের উপকারী যান। সুবিধাজনকও বটে। একটা কথা শুনে রাখ, কারো পছন্দের উপর নিজের মতো চাপিয়ে দেওয়া আমার নীতির মধ্যে পড়ে না। তুমি কি করবে, কিভাবে করবে, সেসব সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার তোমার আছে। আমি সেদিন যেটা বলেছিলাম আজও একই কথাই বলছি, স্বাধীনতা থাকবে, তবে সেটা যেন মিসইউজ না হয় গ। রাত্রি একটা পার। চারপাশ নিস্তব্ধ। দূর থেকে আসছে ঝিনি পোকার শব্দ। ঠোঁটের ভাঁজে জ্বলন্ত সিগারেট চেপে মিজান সাহেব ছাদে উঠলেন। অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখে হঠাৎ থমকে গেলেন। কাছে এগিয়ে দেখলেন বেঞ্চিতে নীরব। হাত দুটো ছড়িয়ে মুখটা আকাশের দিকে করে চোখ বুজে আছে। নিঃশব্দে পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখতেই নীরব ঝট করে চোখ মেলে তাকাল। ঘুমাওনি? এত রাতে ছাদে? নীরব মুখে সৌজন্যমূলক হাসি টেনে বলল, ঘুমাতে যাইনি, যাব। কিছু কাজ শেষে মাইন্ড রিফ্রেশ করতে ঠান্ডা হাওয়া গায়ে মাখতে ছাদে এলাম গ। আলতো করে ভাতিজার কাজ চাপটে বললেন, গুড গুড। ও স্ত্রীর থেকে লুকিয়ে ছাদে এসে সিগারেটে শুকটান দেওয়া মিজান সাহেবের নিত্যদিনের রুটিন। সেটা কমবেশি বাড়ির সবাই জানে। হঠাৎ নীরব প্রশ্ন করে উঠল, আচ্ছা চাচ্চু, একটা কথা সত্যি করে বলবে? পাশে বসে কপালে কৌতূহলের খাঁজ ফেলে বললেন, কি? আমার মনে হয় কিছুটা হলেও তোমার জানার কথা। বাবা আমাকে বলতে চাইছেন না। প্রশ্ন করেও উত্তর পাইনি। আমার ধারণা বাবা হয়তো বিব্রত বোধ করছেন। আর আমি জেনে শুনে বাবাকে বিব্রত অবস্থায় ফেলতে চাই না। তাই জোর করে জিজ্ঞেস করা হয়নি। তোমাকে বলছি, মায়ের প্রীতি বা প্রীতির পরিবার নিয়ে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? তুমি কি কিছু জানো? সিগারেটে শেষ টান দিয়ে ছোট্ট অংশটা নিচে ফেলে পা দিয়ে পিষলেন। পরপর হতাশার শ্বাস ফেলে অতীতে ডুব দিলেন। নিহারিকা বেগমের জীবনটা পুষ্পসজ্জিত ছিল না। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে আশ্রয় হয় ফুপুর বাড়িতে। ফুপুর শাশুড়ি নিহারিকার প্রতি সহৃদয় ছিলেন না। উঠতে বসতে খোঁটা তো শুনতেই হতো, আবার ভারী ভারী কাজ করতে হতো। তবুও ফুপুর সস্নেহে জীবন চলছিল দুই ভাইবোনের।
তিক্ত ছোটবেলা থেকেই নিহারিকার গ্রামের চেয়ারম্যান খান বাড়ির প্রতি তীব্র ঘৃণা ছিল। নিরপরাধ বাবা-মা সেদিন ভোট দিতে গিয়ে লাশ হয়ে ফেরে, শুধুমাত্র ওই চেয়ারম্যান বাড়ির ছেলের জন্য। প্রতিপক্ষের সাথে ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়। সাবেক চেয়ারম্যানের ছেলে বাবাকে ফের ক্ষমতায় রাখতে সংঘর্ষ বাধায়। সেদিন নিরীহ কয়েকজনের মধ্যে নিহারিকার বাবা-মা ও খান বাড়ির ছেলের হাতে গুলিবিদ্ধ হয়। পাখির মতো ছটফট করতে করতে ঘটনাস্থলেই প্রাণ হারায় উনারা। নিহারিকা আর ওনার থেকে কয়েক বছরের বড় ভাই ফুপুর আশ্রয়ে বড় হতে থাকে। ফুপুর শহুরে পড়ুয়া সুদর্শন বড় ছেলের প্রতি নিহারিকার একটা দুর্বলতা ছিল, তবে কখনো প্রকাশ করা হয়নি। আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো একসময় খুশির বাদনামে নিহারিকার অনাকাঙ্ক্ষিতভাবে শখের মানুষটির সাথে বিয়ের কথা শুনে। ফুপু তার মাস্টার্স পড়ুয়া ছেলেকে ডেকে ভাইঝির সাথে বিয়ের কথা বলতেই মাহবুব সাহেব সাথে সাথেই নাকচ করেন। বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়ুয়া একটা মেয়েকে পছন্দ করেন, দুজনকে পছন্দ করেন, তাই ওনার পক্ষে নিহারিকাকে বিয়ে করা সম্ভব নয়। মাহবুব সাহেবের মা মমতা যখন শুনলেন ওই মেয়ে খান বাড়ির মেয়ে, তো খুনি তীব্র বিরোধিতা করে বসলেন। একমাত্র বোন জামাইজের খুনি বাড়ির মেয়েকে কিছুতেই ছেলের বউ করবেন না। চেয়ারম্যানরা মানুষ ভালো না, খুন খারাপি, হানাহানি, কালো ব্যবসা সবকিছুতেই গ্রামে শীর্ষে। লোকজন আতঙ্কে থাকে তাদের ভয়ে। সেই বাড়ির মেয়ে যতই জ্ঞানী হোক না কেন, রক্ত তো একই। খাওয়া দাওয়া বন্ধ করে অনশন করেন মমতা। মাহবুব সাহেবকে এক প্রকার জোর করেই নিহারিকার সাথে বিয়ে দেন। এসব অবশ্য নিহারিকার আড়ালে হয়। বিয়ের পরে জানলেন মাহবুব সাহেবের মনে আছে অন্য রমণী। বিয়ের পর সাংসারিক জীবন সোনায় সোহাগা ছিল না নিহারিকার। দুজনের সম্পর্ক স্বাভাবিক হতে ঢের সময় লাগে। যখন একটু একটু করে সম্পর্কটা স্বাভাবিক হচ্ছিল, তখনই হঠাৎ করে আরেক ঝামেলার উদয় হল। হঠাৎ করে ওনার ভাই বিয়ে করে আনলেন, তাও আবার খান বাড়ির সেই মেয়েকে। ওই মেয়ে মাহবুব সাহেবকে প্রতারক হিসেবে ভাবত। প্রেম করে অন্য কাউকে বিয়ে করায় এক প্রকার প্রতিশোধ পরাজন হয়ে নিহারিকার ভাইকে কোনো এক জাদু বলে বশ করে বিয়ে করে আসে। ওনার মূলত উদ্দেশ্য ছিল মাহবুব সাহেবের জীবনে অশান্তি সৃষ্টি করা। এক বাড়িতে থাকতে গিয়ে বিভিন্ন সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে থাকে, যা ওই মেয়ে ইচ্ছে করে সৃষ্টি করতে থাকে। বুঝদার মাহবুব সাহেব সকল ঝামেলা এড়িয়ে চলতে চাইছিলেন, তবুও ছোটখাটো বিষয় নিয়ে নিত্যন্তন ঝামেলা করত। সময় থেমে থাকে না। এভাবে চলছিল। হঠাৎ এক অমাবস্যার রাত্রি যেন কাল রাত্রি হয়ে এল। আকস্মিক ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়। সাথে দগ্ধ হয় 3টা প্রাণ। শয্যাশায়ী মমতা, নিহারিকার ভাই আর খান বাড়ির মেয়ে। আজু থাকাই হোক আর ভাগ্য করে হলেও বেঁচে যান নিহারিকা আর মাহবুব সাহেব। নিভান তখন 3 মাসের ছোট্ট বাচ্চা। ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় সেদিন সন্ধ্যায় সদরে ছেলেকে নিয়ে ভর্তি হন। আর এটাই হয় ভুল বোঝাবুঝির শুরু। খানরা ভাবেন মাহবুব সাহেব পরিকল্পিতভাবে তাদের মেয়েকে সরাতে আগুন লাগিয়েছে। না হলে আজ হাসপাতালে গেল, আর আজই আগুন লাগল। নিজে বুঝেলে দিব্যি সুস্থ থাকল। মাহবুব সাহেবের নামে মিথ্যা মামলা দেয় খানরা। মাহবুব সাহেবের জেল হয়। নিহারিকা কোলের ছেলেকে নিয়ে স্বামীকে ছাড়াতে অনেক দৌড়াদৌড়ি করেছেন। খানদের পা পর্যন্ত ধরেছেন, তবুও মন গলেনি। ওই মেয়ের যমজ বোন ছিল তানিয়া। মূলত তার কথাই কেস করা হয় মাহবুব সাহেবের নামে। নিহারিকা কেঁদে বুক ভাসিয়ে তানিয়ার কাছে অনুনয় করে বলেছে, তবু একটুও মন গলেনি। সেদিন ঘাট ধাক্কা দিয়ে নিহারিকাকে ও বাড়ি থেকে তানিয়া বের করে দিয়েছে। মিজান সাহেব মেসে থেকে কলেজে পড়তেন। ভাবি আর ভাইপোর পাশে দাঁড়ান। জমিজমা বর্গা দিয়ে তারপর টিউশনি করে পড়াশোনা করছেন আর ভাইয়ের আমানত রক্ষা করেছেন। বছর 3 জেলে থাকার পর নিহারিকা আর মিজান সাহেবের মিলিত প্রচেষ্টায় গ্রামের জমি বিক্রি করে শহরের বড় উকিল ধরেন। তারপর এক পর্যায়ে মাহবুব সাহেব ছাড়া পান। গ্রামের পোড়া ভিটে আর কখনো যাওয়া হয়নি। শিক্ষিত হওয়ায় মাহবুব সাহেব সহজেই একটা বেসরকারি ফার্মে ভালো পদে চাকরি পান। এরপর থেকে একটু একটু করে নিহারিকার 2 হাতে গড়ে ওঠে শখের সংসারটা। নিবিড় যখন প্রীতিকে বিয়ের কথা বলে নিহারিকা রাজিও ছিলেন। কিন্তু প্রীতিকে দেখতে গিয়ে অভিশপ্ত সেই মুখটা দেখে নিহারিকার পুরনো বিষাদ, যাতনার কথা স্মরণ হয়ে তীব্র ঘৃণা নিয়ে সেখান থেকেই ফিরে আসে। কিচ্ছুতেই ওই মেয়েকে বাড়ির বউ করবেন না বলে ঘোষণা দেন। নিহারিকার ভয় হয়, আবার বুঝি ওই খান বাড়ির মেয়ে কোনো ষড়যন্ত্র করতেই মেয়েকে লেলিয়ে দিয়েছে।
ওই মেয়েকে ঘরে তুললে আবার তার কাগজের মতন সাজানো গুছানো সংসারটা হারিয়ে যাবে। এক সন্তানকে কাজ ছাড়া করলেও বাকি দুজনকে নিয়ে নিহারিকা আজও কঠোর হয়ে আছেন। সন্তানদের কাছে অতীতের কথা বলেননি, বাবার প্রতি খারাপ ধারণা জন্মাতে পারে ভেবে। অতীতের কষ্ট স্মরণ করতে চান না, কাউকে জানাতেও চান না। 2-3 দিন পর ঘড়ির কাঁটা টিকটিক করে রাত 11টার ঘর ছাড়িয়েছে। প্রীতি ডিনারের জন্য সার্থককে ডাকতে আসে। দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে মৃদুস্বরে ডাকল, এই ভাইজা, ব্রো, শুনছ? কোনো সাড়াশব্দ না পেয়ে ভেজানো দরজার দিকে তাকিয়ে ভাবল, গেছেটা কই? পরপর আলগোছে দরজা ঠেলে রুমে চোখ বুলিয়ে সার্থককে দেখতে না পেয়ে ব্যালকনিতে যায় প্রীতি। আধো অন্ধকারে ব্যালকনির দোলনায় এক হাত আর পা দুটো ফ্লোরে ছড়িয়ে বসে সার্থক। হাতে হাইকেন ব্র্যান্ডের বিয়ারের ক্যান, অ্যালকোহল ফ্রি। চোখ বুজে ঢকঢক করে গিল। প্রীতি নিঃশব্দে পাশে দাঁড়িয়ে কাঁধে এক হাত রাখল। চলো ডিনার করবে গি। মা ডিনার করেছে? ইচ্ছে ঘুমিয়েছে? মনা ঘুমিয়ে দিয়েছে ইচ্ছেকে। সবাই খেয়েছে, শুধু আমি আর তুমিই বাকি গু। আরেক ঢোক গালে নিয়ে গলাধকরণ করে বলল সার্থক। সন্ধ্যার পর ক্লিনিকে একটা মিটিং ছিল, ওখান থেকে নাস্তা করেছি। আমার ক্ষুধা নেই। প্রীতি তুই খেয়ে নে। প্রীতি ভাইয়ের পাশে বসল। ঠোঁট বাঁকিয়ে বলল, তার বিরহে দেবদাস বনে যাচ্ছ নাকি? আমি বলি, এত চুপচাপ না থেকে বিরহে কাতর না হয়ে কিছু একটা করো গো। সার্থক দীর্ঘশ্বাস ফেল। আমার প্রিয় জিনিস, যেটা হাতের নাগালের মধ্যে আছে, তবুও আমি আমার করছি না। তোর মনে হয় এরকম কখনো করব আমি? প্রীতি ভ্রুকুচকে প্রশ্ন করল। বুঝলাম। তাহলে এতটা নির্লিপ্ত নির্বিকার কেন আছো? হাত গুটিয়ে বসে থাকার কারণই বা কি? একটু থেমে পরমুহূর্তেই প্রীতি সন্দিগ্ধ কণ্ঠে বলল, ব্রো, তুমি কি নীরবকে নিয়ে ভয় পাচ্ছ? নীরবের সাথে পারবে না ভেবেই কোনো স্কোপ নেওয়ার সাহস পাচ্ছ না আগে? নীরবকে নিয়ে ভয় সার্থকের নেই। এখানে প্রথম সমস্যা, মেয়েটা ম্যারিড। দ্বিতীয় সমস্যা, জোর করে কি সব কিছু পাওয়া যায়? বাহ ব্রো, চমৎকার। তুমি তো দেখছি খুব মহান। তবে আমি আবার এতটা মহান নই। যদি কারো জন্য আমার জীবন কষ্টে ভিজে যায়, আমি নিশ্চয়ই চুপচাপ বসে থাকব না। আমি এমন ঝড় তুলব যাতে তার সুখের ছাদটাই উড়ে যায়। আমার চোখের এক বিন্দু জল হারাম করবে তার চোখের ঘুম গো। সার্থকের কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল। অতীক্ষ্ণ চোখে প্রীতির দিকে তাকাতেই প্রীতি সশব্দে হো হো করে হাসল। হাসি থামিয়ে বলল, আরে আরে, এভাবে তাকিয়ে কি দেখছ? তোমাকে ইন্সপায়ার করছি। মনটাকে এভাবে শক্তপোক্ত করে গড়ে নাও। আর একটা কথা মনে রাখবে, এভরিথিং ইজ ফেয়ার, লাভ অ্যান্ড ওয়ার গু। এর মধ্যে পাশে নামানো সার্থকের ফোনে ইংরেজি ফন্টে অদ্রিকা আহসান নামে সেভ করা নামটা জ্বলজ্বল করে উঠল। সার্থক রিসিভ করে কথা বলতে থাকল। অদ্রিকা কথা বলার এক পর্যায়ে বলল, আই শোন, অ্যাকচুয়ালি যে জন্য তোকে ডিস্টার্ব করা, আমরা নেক্সট উইকে কুয়াকাটা যাচ্ছি। কোনো প্রকার না শুনতে চাই না, তুইও আমাদের সাথে যাবি। যাবি মানে যাবি। আমি, মৌমিতা আর ভাইজা মিলে প্ল্যান করেছি গু। সরি ইয়ার, আমার হবে না। পেশেন্ট আছে, ব্যস্ত উ। কথা কেড়ে নিয়ে ওপাশ থেকে বলল, ডক্টর তুই একা নোস, আমাদেরও পেশেন্ট আছে। আমরা সময় বের করতে পারলে তোর এত প্রবলেম কোথায়? অদ্রি, আমাকে বাদ রাখ প্লিজ উ। নো নেভার। তোর কোনো কথা শুনছি না আজ উ। আরও কিছু কথা বলার পর জিভ কেটে বলে উঠল, এই রে, এত কথার মাঝে আন্টি, প্রীতি ওদের কথাই তো জিজ্ঞেস করতে বেমালুম ভুলে বসেছি। প্রীতি কোথায় থাকে এখন? প্রীতি আমাদের কাছেই থাকে। ধর, প্রীতির সাথে কথা বল উ। পুরনো বন্ধু, তারপর ভালো বন্ডিং হওয়ায় আগে থেকেই দুই পরিবারের সুসম্পর্ক রয়েছে। প্রীতির দিকে ফোন বাড়িয়ে সার্থক বলল, অদ্রিক। প্রীতি হাসি মুখে কথা বলতে থাকে। কুশলাদি বিনিময় করার পর এক ফাঁকে প্রীতি বলল, অদ্রি আপি, বলো তো তোমার বিয়ের ইনভাইটেশন কবে পাচ্ছি? সেটা আর ইহজন্মে হচ্ছে না গি। ও মাই গড। ও মাই গড, কেন? কারণ তোমার ভাইয়ের মতো হ্যান্ডসাম ডক্টর পাচ্ছি না গি। বলেই হেসে উঠল অদ্রিকা। প্রীতিও হাসল। বলল, তুমি যে কিউট, তোমার জন্য ডক্টর পাত্রের অভাব নাকি? এত এত ডক্টরের ভিড়ে চুজ করে নাও কোনো এক সহকর্মী ডক্টরকে। ঠিক মন মতো পেয়ে যাবে, দেখো অভাব পড়বে না গি। এত এত ভিড়ের মাঝেও মন মতো একজনের কিন্তু বড্ড অভাব থাকে গি।
প্রীতির মুখের হাসি নিমিষেই গায়েব হয়ে গেল। মুখটা ম্লান হয়ে যায়। হতাশ শ্বাস ফেলে বলল, হুম, একদম ঠিক বলেছ। আই নোঘ। অদ্রিকা জোর করে প্রীতিকেও ওদের সাথে ট্যুরে জয়েন করতে বলে। অদ্রিকার এত করে বলা ফেলতে না পেরে প্রীতি রাজি হয়। অদ্রিকা বলল, থ্যাংক ইজ্জু প্রীতি। তুমি রাজি না হলে তোমার কাঠখোট্টা ভাইকে রাজি করানো যেত না। এবার একটু নিশ্চিন্ত হলাম সেও জয়েন হবে আমাদের জার্নিতে। আর ইচ্ছেকে সরাসরি দেখা হয়নি, এবার দেখতে। প্রীতি কথার মাঝেই বলল, ইচ্ছেকে রেখে যাব। ইচ্ছে জার্নি করতে পারে না। ওর ভমিটিংয়ের প্রবলেম হয়। তারপর ইচ্ছেকে নিয়ে ঘোরাঘুরি হবে না গি। প্রত্যাশা আর ওর বন্ধুরা কলেজ প্রাঙ্গণে কৃষ্ণচূড়া গাছের ছায়ায় ঘাসের উপর গোল হয়ে বসে আছে। গাছভরা টকটকে লাল ফুল। বাতাসে হালকা খসখসে শব্দ হচ্ছে। আশেপাশে আরও ছেলেমেয়েরা বসে পিকনিক নিয়ে প্ল্যানিং করছে। ওদের এইচএসসি ব্যাচ কলেজ থেকে কুয়াকাটা যাচ্ছে। প্রত্যাশার মুখটা কিঞ্চিত ভার। মনমরা কণ্ঠে বলল, ধুর ভাল লাগে না। হ্যাপি যাচ্ছে কনফার্ম। কোয়েলও যাবে। আমি যাব কি না শিওর বলতে পারছি না। আব্বু আম্মু অতদূর একলা ছাড়বে কি না সন্দেহ। হ্যাপি বলল, স্যারেরা তো বললেই মেয়েদের সাথে গার্ডিয়ান এলাও করা হবে। মেয়েদেরকে একলা ছাড়তে ইনসিকিওর গার্ডিয়ানেরা সাথে যেতে পারে গু। প্রত্যাশা মুখে ঘোর অন্ধকার নামিয়ে বলল, তোর যেন প্রফেসর মামা আছে, সমস্যা নেই। আলাদা করে গার্ডিয়ান লাগবে না। আন্টি আঙ্কেল নিশ্চিন্তে যেতে দিবে। আমাকে একা ছাড়তে রাজি হবে না। তারপর আব্বুর অফিস থেকে ছুটিও পাওয়া যাবে না। আম্মুর তো যাওয়ার প্রশ্নই ওঠে না গিয়ে। পাশ থেকে কোয়েল বলল, সমস্যা কি? তোর বরকে সাথে নিবি গু। ধ্যাত, বরকে নিয়ে পিকনিকে গেলে সব মজা মাটি। স্যার ম্যাম, তারপর সবার মাঝে বরের লেজ ধরে শোপিসের মতো থাকতে হবে। একটুও মজা করা যাবে না। সবাই চেয়ে চেয়ে থাকবে, কেমন লজ্জা লজ্জা লাগবে না আগে। ওরা সবটা খিলখিলিয়ে হেসে উঠল। প্রত্যাশা চোখ গরম করে তাকাতেই হাসি থামাল। রোহান বাদামের খোসা ছাড়িয়ে ফু দিয়ে মুখে পুড়তে পুড়তে বলল, আরে পিকনিক টিকনিক বাদ দে। আগে বল তোর বিয়ের দাওয়াত কবে পাচ্ছি? কবজি ডুবিয়ে খাব জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল, পরীক্ষা নামক বাস খাওয়ার পর। বোর্ড এক্সামের পর বিয়ের অনুষ্ঠান। ওরা এটা ওটা মুখে দিচ্ছে আর প্ল্যান করছে কে কি ড্রেস পরবে। প্রত্যাশার মুখ বেজার দেখে হ্যাপি বলল, দোস্ত মন খারাপ করিস না। আন্টি আঙ্কেলকে রাজি করার দায়িত্ব আমার। আমি আম্মুকে বলব আন্টিকে কনভিন্স করতে। মামার কথা বললে আন্টি নিশ্চয় দ্বিমত করবে না। একটা দিনেরই তো ব্যাপার। রাতে রওনা হবে, ভোরে গিয়ে সূর্যোদয় দেখে সারাদিন ঘুরাঘুরি করে সন্ধ্যায় ফেরাগু। নাহিদ মুখে চরম বিরক্তির রেশ নিয়ে বলে উঠল, ধুর, শালার জবর এক কাহিনী পাইছে। সূর্যোদয় দেখতে নাকি এতগুলা টাকা খরচ করে সেই কুয়ার মধ্যে যাওয়া লাগবে গু। হ্যাপি নাক সিটকে বলল, কুয়ার মধ্যে কি? হ্যাঁ, ওটা জায়গার নাম। আর নামটা হলো কুয়াকাটা গু। নাহিদ মাছি তাড়ানোর মতো বলল, তা ওখানে গিয়ে কাজটা কি? সবাই ফ্রিতে কুয়া কাটে নাকি? আবার এক দফা হাসির রোল পড়ল। হ্যাপি ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিরিয়াস গলায় বলল, গর্দভ একটা। ওটা পর্যটক স্পট। বললাম না সূর্যোদয় দেখে তারপর গু। হ্যাপির মুখ থেকে কথা কেড়ে নেয় নাহিদ। এত বড় দামড়ি হয়েছিস, সূর্যোদয় কখনো দেখিসনি? ভোরে ঘর থেকে উঠানে নামলেই সূর্য ওঠা দেখা যায়। এর জন্য বেহুদা কচকচে টাকা খরচ করে অতদূর যেতে হয় গে। কোয়েল ওদের দুটোর ঝগড়া থামাতে বলল, আরে আজাইরা ঝগড়া বাদ দে তো তোরা। যা বলা হচ্ছিল সেদিকে ফোকাস করগু। কোয়েল বাদাম মুখে দিল। চিবুতে চিবুতে প্রসঙ্গ বদলিয়ে বলল, আন্টিকে না হয় রাজি করানো গেল, বাট ওর বরেরও তো পারমিশনের ব্যাপার স্যাপার আছে। বুকে একা ছাড়বে? প্রত্যাশা তৎক্ষণাৎ বলে উঠল, উনাকে নিয়ে টেনশন নেই। এতটুকু স্বাধীনতা দিবে। উনি নিজেই বলে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া ওনার নীতি বিরুদ্ধ। আশা রাখি উনি যাবার পারমিশন নিশ্চয় দিবে গু। চলবে। আপনার প্রেডিকশন তুলে ধরুন। দেখি নেক্সট পর্বগুলোতে কার অনুমান কতটা মিলে। দেরি হওয়ার জন্য সরি। হ্যাপি রিডিং। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব 23।
মাথার উপর থাকা বৈদ্যুতিক পাখাটা শাসার শব্দ তুলে ঘুরছে। প্রত্যাশা বালিশে মুখ গুজে শুয়ে আছে, আখিউগল বন্ধ, মুখ ভার। নিঃশব্দে সন্তর্পণে পা টিপে টিপে কেউ একজন বিছানার পাশে আসল। আলগোছে মাথা ঝুঁকে মুখটা প্রত্যাশার খুব কাছে নীল। তারপর একদম প্রত্যাশার কানের পাশে মুখ এনে। সারপ্রাইজ দোস্ত, হ্যাপি চেঁচিয়ে বলল। প্রত্যাশা চু শব্দ করে আলসব নিতে উঠে বসল। প্রত্যাশার চাহনি জুগলে এক ফোঁটাও অবাক ভাব নেই। মুখটা ভারভার দেখে হ্যাপির ভ্রু কুঁচকে যায়। আই প্রত্যাশা, মন খারাপ নাকি? মুখটা এমন বান্ধা গরুর মতো ঝুলে আছে কেন রে? বাংলা পাচো তো লজ্জা পাবে। ধুর, ভাল্লাগে না গি। কি ভাল্লাগে না? আন্টি পিকনিকে যাওয়ার অনুমতি দিচ্ছে না, তাই তো? আরে সেটা তো আছেই। তাহলে নতুন করে আবার কি হলো? মাই লাইফ মাই রুলসের যুগে এসেও সামান্য চুলের উপরও আমার অধিকার নেই গ। হ্যাপি ফিক করে হেসে ফেল। প্রত্যাশা বলতে লাগল। হেয়ার স্টাইল আম্মুর পছন্দ হয়নি। চুল কেটেছি জন্য আম্মুর কাছে বকুনি শুনেছি গি। কোমর সমান চুল ছিল, সেটা কেটে পিঠের মাঝখান পর্যন্ত করেছে। আবার কানের দুপাশে দুগাছি করে কাটা। কলেজ থেকে ফেরার পথে বান্ধবীদের সাথে পার্লার থেকে কেটে এসেছে। অতবর চুল কেটে খাটো করায় অধরা মেয়ের উপর ক্ষিপ্ত হয়েছেন। ড্রয়িং রুমে অধরা আর হ্যাপির আম্মু হাবিবা বসে। মূলত হ্যাপি আম্মুকে ভুজুং বুঝিয়ে সুঝিয়ে এখানে এনেছে। অধরা বললেন, ভাবি সমস্যা হলো অতটা দূর, তারপর 2টা রাত যাবে, প্রত্যাশাকে একলা ছাড়া রিস্ক। ওর আব্বুর অফিস থেকে ছুটি নেওয়াও মুশকিল। আমি লং জার্নি করতে পারি না। অসুস্থ হয়ে পড়ি উ। হাবিবা বলল। ভাবি, আমার ভাই মানে হ্যাপির মামা ওদের কলেজের প্রফেসর। ভাইয়ের উপর নিশ্চিন্তে আমি মেয়েকে ছাড়তে পারি। তাই বলছি, আপনি যদি ভরসা করতে পারেন। না মানে, আসলে হ্যাপি আর প্রত্যাশার গলায়গলা ভাব তো জানেনি। প্রত্যাশা যাবে না জন্য হ্যাপিরও মন খারাপ। আর পরীক্ষার পরই তো সব পড়াশোনার জন্য আলাদা হয়ে যাবে। কে কোথায় ভর্তি হয়? কখনো আবার এরকম একসাথে ঘুরার সুযোগ নাও আসতে পারে গি। অধরা ইতস্তত করে বলল। আসলে প্রত্যাশাটা বয়সের তুলনায় একটু ইম্যাচিউর আর বেশি চঞ্চল। তাই ওকে নিয়ে আমার সবসময় একটু বাড়তি চিন্তা থাকে। তার উপর এখন ও আমাদের কাছে অন্য এক বাড়ির আমানত। আমার গাফেলতির জন্য কোনো ভুলে তাদের সম্মান ক্ষুণ্ণ হোক চাই না। তাই একটু সতর্ক থাকতে চাই। আবার নীরবকে জানানোর ব্যাপারও আছে গি। হাবিবা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বললেন। হ্যাঁ, তা তো ঠিকই গু। এমনি ভালোমন্দ আরও কিছুক্ষণ কথাবার্তা বলে নাস্তা পানি শেষে হাবিবা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ভাবি আসি তাহলে। সময় করে যাবেন কিন্তু গু। অধরা মুখে হাসি টেনে বলল, হ্যাঁ যাব। আপনিও আবার আসবেন কিন্তু গু। ওদিকে প্রত্যাশার গা ঘেঁষে দাঁড়িয়ে হ্যাপি ফিসফিস করে বলল, আন্টির কথা শুনে বুঝলাম ভাইজা যদি রাজি হয় তাহলে আন্টি দ্বিমত করবে না। যেতে দিবে তোকে। এখন তুই তোর বরকে ম্যানেজ কর। জলদি গিয়ে ফোন করে কথা বল উ। প্রত্যাশা ঠোঁট উল্টে বলল, উনি এখন অফিসে আছে। ব্যস্ত আছে। রাতে ফ্রি থাকবে। কাজের প্রেসারে না থেকে মনমেজাজ ফুরফুরে থাকবে, তখন বলব উ। ঘড়ির কাঁটা টিকটিক করে রাত 10টার ঘর ছুঁয়েছে। প্রত্যাশা পড়ার টেবিলে বসে এক হাতে কলম কামড়ে ধরে অন্য হাতে ফোনটা নিয়ে কল লিস্ট খুল। বিছানায় বসে ল্যাপটপ সামনে নিয়ে গভীর মনোযোগের সহিত অফিসিয়াল কিছু একটা করছে নীরব। ডান পাশে রাখা ফোনটা ভাইব্রেশনের মৃদু শব্দে কাঁপছে। মাথা ঘুরিয়ে প্রত্যাশার কল দেখে রিসিভ করল। ঘাটটা কিঞ্চিত কাত করে ফোনটা কাঁধ দিয়ে কানের সাথে চেপে ব্যালান্স করে রাখল। ওপাশ থেকে কোমল গলায় লম্বা করে সালাম এল। আসসালামুজালাইকুম গ। আজ নিজ থেকে আগেই ফোন, তারপর লম্বা করে সুরেলা কণ্ঠে সালাম। কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। নীরবের কাছে আজ প্রত্যাশার ব্যাপারটাও অমন লাগল। প্রত্যাশা টুকটাক ভালোমন্দ জিজ্ঞেস করার পর আলতো স্বরে বলল, শুনুন। নীরবের আঙুল ল্যাপটপের কিবোর্ডে। প্রত্যুত্তরে বলল, শুনছি, বলো। কলেজ থেকে পিকনিকে কুয়াকাটা যাচ্ছে। আমার ফ্রেন্ড সার্কেলের সব্বাই যাচ্ছে। সামনে তো এক্সাম। তারপর ভার্সিটি ভর্তি হয়ে কে কোথায় কত দূর চলে যাবে। সবাই একসাথে ঘুরার আর কখনো এমন সুযোগ আসবে বলে মনে হয় না। আর একসাথে আনন্দ করাও হবে না। তাই বলছি, আমিও ওদের সাথে যাই। ধীরে ধীরে কোমল কণ্ঠে আবদারের সুরে বলল প্রত্যাশা।
মুহূর্তেই নীরবের আঙুল কিবোর্ডে স্থির হয়ে যায়। কয়েক সেকেন্ড পর কপালে গাঢ় ভাঁজ ফেলে নীরব বলল, যাওয়াটা কি খুব জরুরি? প্রায় সবাই যাচ্ছে। তারপর জায়গাটাও দেখে আসা হবে। আগে কখনো তো দেখার সুযোগ হয়নি। প্রত্যাশা, চাইলে তোমার এক্সামের পর আমরা একসাথে কোথাও যেতে পারি। অফিস থেকে ছুটি নিয়ে একটা ট্রিপ প্ল্যান করব। তুমি আর আমি কুয়াকাটাতেই না হয় যাব। সাগরের ঢেউ, সূর্যাস্ত সবকিছু একসাথে দেখব। একসাথে কোয়ালিটি টাইম কাটাব। বলতে পারো হানিমুনটাও হয়ে যাবে গি। কথাগুলো প্রত্যাশার মন ছুঁতে ব্যর্থ হল। ও রসকসহীন স্বরে বলল, ধুর, বন্ধুদের সাথে কলেজ থেকে যাওয়ার এক মজা, আর আপনার সাথে আলাদা কথা। দুটো এক হল নাকি? নীরব কিছুক্ষণ ভাবল। কৌশলে জিজ্ঞেস করল, তুমি বাসায় বলেছ? তুমি যেতে যাও জানিয়েছ? প্রত্যাশা গটগট করে বলতে লাগল, সব শেষে হ্যাপির মাকে অধরার বলা কথাগুলো বলল। নীরব নিম্নষ্ঠের ডান পাশে দাঁত চেপে ধরে ভাবতে লাগল। প্রত্যাশা লাস্ট সুযোগটা নিতে বলল, আপনিও না হয় চলুন আমার সাথে অফিসের কাজে ব্যস্ত আছি। যে ডেট বলছ সম্ভব হবে না গি। একটু থেমে পর মুহূর্তেই নীরব গাম্ভীর্য বজায় রেখে বলল, তোমার ব্যক্তিগত স্বাধীনতায় আমি কখনোই হস্তক্ষেপ করতে চাই না। তুমি স্বাধীন, নিজের পছন্দ নিজের জায়গা থেকে ভাবার অধিকার তোমার পুরোপুরি আছে। তুমি কি চাও সেটা যেমন আমার কাছে গুরুত্বপূর্ণ, তেমনি তোমার সেফটি আমার কাছে সবচেয়ে আগে। এতটা দূর যেতে হলে নানা ঝুঁকি থাকে। বন্ধুরা যাবে, আনন্দ হবে, সবই ঠিক আছে। কলেজ পিকনিক, বন্ধুদের সাথে আনন্দ, আমি সব বুঝি। কিন্তু দূরের পথ, এতজন মিশ্র পরিবেশ, অনিয়ন্ত্রিত পরিস্থিতি, এই জন্য কিছুটা দ্বিধাগ্রস্ত আর টেন্স আমি। প্রত্যাশা ভারী স্বরে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু চাইছেন না, থাক গেগি। নীরব জোরালো নিঃশ্বাস ফেলে বলল, আমি না করলে তুমি যাবে না, আমি সেটা জানি। কোনো প্রকার বাকবিতণ্ডা ছাড়াই আমার সিদ্ধান্ত তুমি মেনে নিবে, এতটুকু বিশ্বাস তোমার উপর আছে আমার। তবে এতে করে সূক্ষ্মভাবে আমার উপর তোমার একটা অভিমান, ভুল ধারণা জন্মাবে। আর সেটা হোক আমি চাই না। তুমি তোমার মতো করে ঘুরোফেরো, নো প্রবলেম। তবে সবটাই যেন লিমিটের মধ্যে থাকে। ভারিক্কি কথা শেষে নীরব গলার স্বর এবারে নরম করল। বলল, প্রত্যাশা, তুমিও সবার সাথে যাবে। আমার তরফ থেকে বাধা নেই। তবে সাবধানে থেকো, কোনো ভুল যেন না হয়। টিচারদের কথা ঠিকঠাক শুনবে। দেরি করে কোথাও থাকবে না। একা কোথাও যাবে না, সবসময় বন্ধুদের সঙ্গেই থাকবে। কেউ কিছু অফার করলে না বলবে, মজা হলেও সীমা যেন না ছাড়ায়। কারো সঙ্গে তর্কে না জড়িয়ে শান্ত থেকো। আর ফোনটা যেন সবসময় অন থাকে। প্রত্যাশা খুশিতে ঝুমঝুম করে উঠল। ওকে ওকে, থ্যাংক ইউ। নীরব আলতো স্বরে ডাকল, প্রত্যাশা। যা বললাম সবটা শুধু মনেই রাখবে না, ফলো করে চলবে। আর অলওয়েজ একটা মনে রাখবে, তুমি শুধু তোমার নিজের না, অন্য কারোর অনেক কিছু। প্রত্যাশা সরাসরি প্রশ্ন করল, এই অন্য কেউটা আপনি? সেটা বুঝে নিও। ওকে। আরও দু-একটা বাক্য বিনিময় শেষে কল কাটার আগে নীরব বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দুপুরের রোদটা যেন আগুন হয়ে ঝরছে। ক্লাস শেষ করে কলেজ গেট পার হচ্ছিল প্রত্যাশা। চোখে মুখে ক্লান্তির ছাপ, ঘামে ভেজা কপাল। এমন সময় হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নীরবের নাম। একটু থমকে ত্রস্ত কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ব্যস্ত স্বর আসল। হ্যালো প্রত্যাশা, তুমি কোথায়? আমি কলেজে আছি। এই তো বের হচ্ছি বাসার পথে। তুমি কি 10 মিনিটস অপেক্ষা করতে পারবে? আমি আসছি। প্রত্যাশা কিঞ্চিত অবাক হল। কৌতূহলী হয়ে বলে, ওয়েট করব, কিন্তু কেন? একটু কষ্ট করে দাঁড়াও। কুইকলি, আম কামিং। আর কিছু বলার আগেই নীরব কল কেটে দিল। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তার এক পাশে এসে দাঁড়াল প্রত্যাশা। রোদের তাপে চোখ শুরু হয়ে আসছে। এক হাতে কপালের ঘামটুকু মুছে ফেল। মিনিট 10 পেরোনোর আগেই একটা কালো বাইক এসে ঠিক সামনে ব্রেক চাপল। আরোহীর গায়ে হালকা আকাশি রঙের শার্ট, কালো গ্যাবার্ডিনের উপর ছেড়ে পড়া। শার্টের হাতা ফোল্ড করা, পেশিগুলো টানটান, শার্টটা গায়ে আটসাট লেগে আছে। হেলমেটের গ্লাস নামিয়ে নীরব স্মিত হাসল।
অপরাধীর সুরে বলল। সরি, রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখলাম। বেশি কষ্ট দিয়ে ফেললাম বুঝি? প্রত্যাশা মুখে হাসি ফুটিয়ে হালকা মাথা নেড়ে বলল। না না, ঠিক আছে। সমস্যা নেই। আপনি হঠাৎ এখানে? দরকার আছে। নীরব প্রত্যাশার আপাদমস্তক পরখ করল। গায়ে কলেজ ইউনিফর্ম, আকাশি কামিজ, সাদা পায়জামা আর কোমরে বাঁধা সাদা বেল্ট। চুলগুলো দুই ভাগ করে রাবার দিয়ে বেঁধে সামনে রাখা। মুখের উপর একগাছি কাটা চুল ঘামে লেপ্টে আছে। অপর পাশের কাটা চুল গাছি কালো ক্লিপ দিয়ে ভেতরে আটকে রাখা। কপালে বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। রোদের আলোতে মায়াবী মুখটা উজ্জ্বলতা ছড়াচ্ছে। রাজ্যের মায়া যেন ফেস্টায় ছড়িয়ে আছে। নীরব এক দৃষ্টিতে কিছুপর প্রত্যাশার দিকে তাকিয়ে রইল। প্রত্যাশা গলা খাকারি দিয়ে বলল। উহুম। উহুম। কি হল? কি দেখছেন এভাবে? নীরব মৃদু হাসল। পরপর এক আঙুলে কপাল চুলকে বলল। লেটস গো। প্রত্যাশা বাইকে চেপে বসতেই নীরব একটা হেলমেট বাড়িয়ে দিল। প্রত্যাশা ত্রস্ত মাথায় সেট করে ফিতা বেঁধে নিল। ইঞ্জিন স্টার্ট করতে করতে নীরব বলল। ঠিক করে বসো। প্রত্যাশা গা ঘেঁষে বসল। মুচকি হেসে এক হাতে নীরবের পেট পেঁচিয়ে ধরল। দুষ্টু হেসে বলল। চলবে। নীরব বিনিময় নিঃশব্দে ঠোঁট ছড়িয়ে হাসল। শো শো বাতাসের সাথে নীরবের জোরে বলা কণ্ঠস্বর আসল। বাসায় ফোন করে জানিয়ে দাও। নইলে টেনশন করবে গি। হুম। সোজা শপিং মলে এনে প্রত্যাশাকে ড্রেস চুজ করতে বলে। প্রত্যাশা গাউন আর টপস নীল। হঠাৎ একটা মেরুন কালারের শাড়ির দিকে নীরবের নজর পড়ল। শাড়িটাতে প্রত্যাশাকে কল্পনা করল। পরপর সেলসম্যানকে শাড়িটা প্যাক করতে বলে। প্রত্যাশা ইতস্তত করে বলল। আবার শাড়ি? এত কিছুর দরকার ছিল না গি। শাড়িটা আমার ভালো লেগেছে। তোমার পছন্দে কেনা ড্রেসেই তোমাকে বেশি সুন্দর লাগে? নাকি আমার পছন্দ করে নেওয়া শাড়িতে? এই জন্য শাড়িটা নেওয়া ইম্পর্ট্যান্ট গু। প্যাকেটগুলো এক হাতে নিয়ে অন্য হাতে পকেট থেকে টাকা বের করে ক্যাশ কাউন্টারে টাকা দেয় নীরব। তারপর রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে প্রত্যাশাকে বাসায় ড্রপ করে। বাসায় গিয়ে ব্যাগ থেকে ড্রেস বের করতে গিয়ে একটা ব্যাগ থেকে হলুদ খাম পায় প্রত্যাশা। খাম দেখেই প্রত্যাশা বুঝে নেয়। সরাসরি হাতে না দিয়ে নীরবের টাকা দেওয়ার এই ইউনিক পদ্ধতিটা প্রত্যাশার ভালোই লাগে। তবে এবারে হলুদ খাম থেকে শুধু টাকাই নয়, সাথে সবুজ রঙের একটা চিরকুট বেরোল। প্রত্যাশা ভ্রু কুঁচকে চিরকুটটা মেলে ধরল। গোটা গোটা অক্ষরে সুন্দর করে গুছিয়ে লেখা। ঘুরতে যাওয়ার স্মৃতি রাখতে, যা মনে ধরবে, চোখে লাগবে নিয়ে নিও। কার্পণ্য করো না, দ্বিধাও নয়। সব কিছু পছন্দ করে নিও। আবার যদি কখনো আসে এমন কোনো সুযোগ, তখন না হয় আমরা দুজনে মিলে স্মৃতি রেখে আসব সমুদ্রের পাড়ে। ফেরার পথে কিছু স্মৃতি কুড়িয়ে আনব দুজন একসাথে গু। নীরব মাহবুব। রাত 9টার দিকে শফিক সাহেব মেয়েকে এনে গাড়িতে তুলে দেন। স্যার ম্যাডামের কাছে অনেক করে বলে দেন প্রত্যাশার দিকে একটু খেয়াল রাখতে। হ্যাপির মামাকে বাস ছাড়ার আগ মুহূর্তেও হাত ধরে বললেন, ভাই সাহেব, মেয়েকে আপনার ভরসায় পাঠাচ্ছি। একটু লক্ষ্য রাখবেন। সহিহ সালামতে যেন সবার সাথে হাসি খুশিতেই ফিরে আসে গু। প্রফেসর হাবিবুর রহমান অমায়িক কণ্ঠে বললেন, ইনশাল্লাহ। ভাই, চিন্তা করবেন না। প্রত্যাশা শুধু আমার ছাত্রীই নয়। হ্যাপি যেমন আমার আপন, প্রত্যাশাও তেমনি। মেয়েটা একটু চঞ্চল স্বভাবের, দুষ্টুমি করে। তবে ওর মনটা খুব ভালো। আমি খেয়াল করে দেখেছি ওই খুব সহজ সরল, ভালো মনের মেয়ে কি। শফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সেই জন্যই তো ওকে নিয়ে চিন্তা হয়। এখনকার সময়ে একটু চালাকচতুর না হলে যে টিকে থাকা মুশকিল গ। দুটো বাস। এক বাসে মেয়েরা, অন্য বাসে ছেলেরা। প্রত্যাশারা 3 বান্ধবী একসাথে 3 সিট থাকা আসনে বসেছে। বাস চলছে শহরের রাস্তা দিয়ে। হঠাৎ বাইপাসে আসতেই আচমকা বাস ব্রেক করল। ঝাঁকুনিতে কেউ কেউ সামনের দিকে ঝুঁকে গেল। কেউ আবার ব্যালান্স সামলে নিল। সামনের ছেলেদের বাস দিব্যি চলে গেল। এইটা হঠাৎ থামায়, বাসের মধ্যে হইচই পড়ে গেল। শোনা গেল ট্রাফিক পুলিশ আটকিয়েছে। কিন্তু কেন? একই প্রশ্ন সবার। তন্মধ্যে হেলপার ছেলেটা পলিথিনের কয়েকটা প্যাকেট হাতে করিডোরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, বিজ্ঞান বিভাগের ইয়ানুর প্রত্যাশাকে? নিজের নাম শুনে প্রত্যাশা চমকাল। হাত দিয়ে কেউ কেউ ওই বলে দেখাল। প্রত্যাশা ভয়ে ভয়ে উঠে দাঁড়াল।
হেল্পার ছেলেটি এগিয়ে এসে প্যাকেটগুলো বাড়িয়ে বলল, এগুলান আপনার? আমার? কে পাঠিয়েছে? কে দিল? গাড়ি থামাইজা আমার হাতে ট্রাফিক পুলিশ দিল। আর আপনার নাম বইলা দিতে কইল। ওনাকে কে জানি দিতে কয়েছে গি। এমন সময় ফোনে মেসেজ আসায় ফোনটা কেঁপে উঠল। ফোনের স্ক্রিনে নীরবের মেসেজ ভেসে উঠল। লুক টুয়ার্ডস দ্য সাইড অফ দ্য প্লাজা। প্রত্যাশা দ্রুত জানালা দিয়ে মাথাটা বের করে তাকায়। আধো আলো অন্ধকারে নীরবকে স্পষ্ট দেখা গেল। 2 হাত জিন্সের পকেটে গুজে স্টান দাঁড়িয়ে এদিকেই তাকিয়ে আছে। প্রত্যাশার মুখে হাসি ফুটল। চোখে চোখে দুজনের বাক্য বিনিময় হল। বাস চলতে শুরু করেছে। কোনো কথাই হল না। তবুও কিছু কথা যেন চোখের ভাষা হয়ে গেল। প্রত্যাশা বিদায় জানাতে হাত নাড়িয়ে বাই বলল। নীরব এক হাত পকেট থেকে বের করে হাত নাড়াল। মুহূর্তেই বাস দৃষ্টি সীমার অগোচরে চলে যায়। প্যাকেটে প্রাণ আপের বোতল 6টা, মিনারেল ওয়াটার, চিপস, চানাচুর, আরও হাবিজাবিতে ভরপুর। প্রত্যাশা হ্যাপি আর কোয়েলকে দিতে দিতে বলল, ওই দুটোর তা রেখে দেই। না হলে পরে শুনলে মাথা খাবে আমার গু। গল্প করতে করতে হঠাৎ হ্যাপি বলল, দেরি করে এসেও ভাগ্যিস পাশাপাশি 3 সিটের আসন পেয়েছি আমরা। মামা না রাখলে তো একজনকে আলাদা বসতে হতো। প্রত্যাশা চিপস মুখে পুড়ে চিবুতে চিবুতে বলল, প্রফেসর মামা থাকলে লেট করলেও ভালো আসন কনফার্ম। একটা কথা আছে না, জোর যার মুল্লুক তার। কোয়েল ঠোঁট বাঁকিয়ে ফোডন কেটে বলল, আর এসপি বর থাকলে? গাড়িও থামে, প্যাকেটও আসে, বিদায়ও হয় সিনেমার সিনের মতো। সবই ক্ষমতার সদ্ব্যবহার। ঠোঁট টিপে ওরা দুজন হাসল। প্রত্যাশা একটু লজ্জা পেল। কিছুক্ষণ পর নীরব ফোন করল। কথা বলার এক পর্যায়ে নীরব আদেশের সুরে বলল, প্রতি ঘন্টায় ঘন্টায় হোয়াটসঅ্যাপে একটা করে মেসেজ সেন্ড করবে। তোমার মেসেজ দেখে আমি নিশ্চিন্ত থাকব। টেনশন কম হবে গু। প্রত্যাশার কানে এয়ারপড গোজা। ও জানালার পাশে বসেছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে মুচকি হাসল। হঠাৎ কিছু খেয়াল হতেই নীরব তড়িঘড়ি করে বলল, ওহ শিট, একটা কথা তোমাকে বলতে ভুলে গিয়েছি তো। কি? শোনো, একদম কিন্তু সমুদ্রের পানিতে নামবে না। পানিতে ভেজা তো দূর গু। ফোনের এপাশ থেকে প্রত্যাশা আর্তনাদ করে উঠল, ইয়া আল্লাহ! কি বলেন? সমুদ্রের পানিতে গোসল করব, এটা আমার ড্রিম। সমুদ্রের অত কাছে থেকেও সেই ড্রিমটা অপূর্ণ রাখব নাকি? নীরব তৎক্ষণাৎ কণ্ঠ চড়িয়ে কাটকাট গলায় স্রেফ হুঁশিয়ারি উচ্চারণ করল, ভুলেও এই ড্রিম পূর্ণ করতে যাবে না। সমুদ্রে শত শত মানুষের সামনে গোসল করা, ভেজা জামাকাপড় পরিহিত মেয়েদের দিকে ছেলেরা বাজে নজরে চেয়ে থাকে। কিছু ছেলেরা তো এমন দৃষ্টিতে তাকায় যেন এক গ্লাস ঠান্ডা শরবত চোখের সামনে আছে, আর তারা রোজা রেখে ইফতারের আগ মুহূর্তের মতো তৃষ্ণার্ত দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে থাকে। বিশ্বাসটা খুবই নোংরা আর ভয়ানক। সো বি কেয়ারফুল, প্রত্যাশা গু। আহা, আপনি কি করে জানলেন এসব? তাহলে আপনি নিশ্চয় এক সময় সেই ঠান্ডা শরবতের দলেই ছিলেন, তাই এত এক্সপার্ট মতামত দিচ্ছেন। চলবে, কষ্ট করে একটু রেসপন্স করিয়েন। রিয়েক্টমেন্ট ছাড়া গল্প লিখতে আমার আলসেমি লাগে। নেক্সট তাড়াতাড়ি পেতে রিয়েক্ট এন্ড গঠনমূলক মন্তব্য করুন। হ্যাপি রিডিং। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব 24। নীরব প্রত্যুত্তরে উদাহরণ টেনে বলল, সব কিছু বুঝতে এক্সপার্ট হতে হয় না। ধরো কেউ আউ গুণে হাত দেয়নি কখনো, তাই বলে কি সে আউ গুণের তাপ বুঝবে না? কিংবা জলে ডুবেনি বলে কি জানা যায় না ডুবে গেলে শ্বাস বন্ধ হয়ে আসে? একটা লোকের মুখভঙ্গি, চোখের দৃষ্টি বুঝিয়ে দেয় তার মনের কথা। কোনো দৃষ্টিতে শ্রদ্ধা, আর কোনো দৃষ্টিতে শুধুই ভোগের ছায়া, এতটুকু বোঝার ক্ষমতা উপরওয়ালা আমাকে দিয়েছেন গু। আত্মবিশ্বাস নিয়ে শেষোক্ত কথাটা বলে থামল নীরব। পরমুহূর্তেই ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, পচা গন্ধ চিনতে হলে পচা হওয়ার সার্টিফিকেট লাগে না। এবার তোমার ভুল ধারণা ভেঙেছে। আমাকে সেই সব ঠান্ডা শরবতের দলে মিলাবে? উহুম, মিলাব না। বুঝতে পেরেছি। গুড। আকাশে থালার মতো মস্ত বড় চাঁদটা রূপলি আলো ছড়াচ্ছে। বাস ছুটছে, মনে হচ্ছে চাঁদটাও পাল্লা দিয়ে ছুটছে। প্রত্যাশা জানালার সাথে মাথা ঠেকিয়ে জিজ্ঞেস করল আলতো স্বরে, ঘুমাবেন না? হুম। প্রত্যাশা, যা যা বললাম মনে যেন থাকে। কোনো রং যেন না হয়। দেখে শুনে থেকো। বাই।
বাই উ। ঘণ্টা তিনেক যেতে না যেতেই মাঝের সিটে বসা কোয়েল নড়েচড়ে উঠে বলল, এই যে ম্যাডাম, আপনি এখন উঠে এখানে আসুন। আমাকে একটু জানালার ধারে বসতে দিন গু। হ্যাপি করিডোরের সাথে লাগোয়া সিটে। বেচারি ঘুমিয়ে পড়েছে। বাঁশের ঝাঁকুনিতে মাথাটা ওর এদিক ওদিক ঢুলে পড়ছে। কানে এয়ারপড গুজে গান শোনায় মশগুল প্রত্যাশা। প্রত্যাশার সাড়া না পেয়ে কোয়েল হাত ধরে নাড়া দিতেই প্রত্যাশা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকাল। কোয়েল কথাটা পুনরায় বলতেই প্রত্যাশা বলল, যেখানে বসে আছিস সেখানেই থাক না। আবার সিট অদলবদলের কি আছে? কোয়েল চাচাছোলা স্বরে বলল, এই না না, চলবে না। অদলবদল করে তিনজনই জানালার পাশে বসব। হ্যাপিও বসবে। এখন আপাতত আমি বসবু। হ্যাপি হলে বিনা বাক্য বয়ে কথা শুনত। এই ঘাটতাডা কোয়েল শুনবে না। তাই আর দ্বিরুক্তি না করে মাঝে বসল প্রত্যাশা। হ্যাপির মাথাটা ঠিক করে সিটের উপর আলতোভাবে রাখল। মাঝে বসে কেমন চিপায় পড়ার মতো লাগছে। যদিও সিটগুলো বড়বড়ি, তবুও জানালার ধারে বসার মতো মজা নেই। দুষ্টু বুদ্ধি আটে প্রত্যাশা। এক হাতে মুখ চেপে বমি পাচ্ছে অ্যাক্টিং শুরু করল। কোয়েল চেঁচিয়ে উঠল, ইয়া আল্লাহ! প্রত্যাশা, কি সমস্যা? কি হলো তোর? প্রত্যাশা হাত দিয়ে মুখ চেপে ইশারায় বোঝাতে শব্দ করল। এমন বমি করছে মনে হচ্ছে এই বুঝি কোয়েলের গা ভরে গলগল করে বমি করে দিবে। কোয়েল তড়িঘড়ি করে উঠে প্রত্যাশাকে জানালার পাশে বসতে দিতে দিতে বলল, এই দাঁড়া। আমার গা ভরে বমি করে দিস না আবার। জানালা দিয়ে কর বোন আমার। প্রত্যাশা সিটে আয়েশ করে বসল। মিনারেল ওয়াটারের বোতল নিয়ে ঢকঢক করে পানি পান করল। হাসতে হাসতে বলল, অ্যাক্টিংটা কেমন ছিল দোস্ত? কোয়েল এক হাতে প্রত্যাশার বাহুতে চাপড় মেরে বলল, ফাজিল, হারামি একটা গু। এদের দুটোর তাণ্ডবে হ্যাপির ঘুম ছুটে যায়। হ্যাপি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আহা, সিনেমার নায়িকা রে, অন্যকে হারামি বলছে গি। পরপর দুজনকে উদ্দেশ্য করে ঝাঝালো কণ্ঠে বলল, আই তোরা দুজনে কি শুরু করেছিস বলতো? ষাঁড়ের মতো গুতোগুতি করছিস কেন? আমার ঘুমটা দিলি ভেঙে গু। নাস্তা রেডি করে নীরবের রুমে আসলেন নিহারিকা। নীরব রেডি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে কোমরে বেল্ট লাগাচ্ছে। নিহারিকা গম্ভীর মুখে এসে বেডশিটটা ওয়াশের জন্য তুলে নতুন কাঁচা বেডশিট পারতে পারতে বললেন, ছেলেদের বিয়ে দিয়ে মানুষ একটু আরামায়েশে থাকে। ছেলের বুজেদের উপর সংসারের দায়িত্ব দিয়ে সংসারের ঝামেলা থেকে মুক্তি পায়। কিন্তু আমার হয়েছে পোড়া কপাল। তিনটে ছেলের বুয়ের একটাও সংসারী না। একজন এক ধাঁচের। মেজজনের কথা না হয় বাদই দিলাম। বর্জন ৮টা পার হয়ে গিয়েছে, এখনো জাগেনি। সেও যে সাংসারী না এতদিনে ঢের বুঝেছি। আর ছোটজনের কথা ভাবলে তো আমার ফাপড় থেকে। ও মেয়ে যে কেমন সংসার করবে তা আমি আগেই বুঝে নিয়েছি গু। শর্মিলা বাবার বাড়ি ঘুরতে গিয়েছে। পরিটাও ছুটিতে। একা একা এতগুলো মানুষের নাস্তা রেডি করা, তারপর সবকিছু গোছগাছ করে রাখতে নিহারিকা তিতিবিরক্ত হয়ে আক্ষেপ ঝাড়লেন। হতাশ শ্বাস ফেলে পরপর নীরবকে শুধালেন, নীলা রাতে বল প্রত্যাশা নাকি কুয়াকাটা গিয়েছে? তুই জানিস? হ্যাঁ গু। বাহ, ভালোই। অতদূর একলা ছাড়লি? আবার আমাদেরকে জানালি না পর্যন্ত। জানাবি কেন? মা তো বারণ করত। মা তো সকলের খারাপ চায়। নীরব মৃদুস্বরে বলল, কলেজ থেকে সবাই যাচ্ছে। ওর শখ। আর স্কুল কলেজ ভার্সিটি লাইফে সবাই পিকনিকে যেয়ে থাকে। এটাকে আমি খারাপ নজরে দেখি না গি। সে যায় ঠিক আছে, কিন্তু এখানে সমস্যা হলো প্রত্যাশাকে নিয়ে। কেমন তিডিং বিডিং করে চলাফেরা করে। বুদ্ধিশুদ্ধি একেবারেই কম। তাই দুশ্চিন্তা হয় গ। নীরব প্রসঙ্গ এড়িয়ে যেতে তাড়া দিয়ে বলল, অফিসে তাড়াতাড়ি যেতে হবে। নাস্তা করব। নিহারিকা সহসাই বলে উঠলেন, এড়িয়ে যাচ্ছিস? শুনতে হয়তো খারাপ শোনাবে, তবে তোর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হয়। আমার এত শিক্ষিত, এত যোগ্য ছেলের সাথে তোর বাবা যে কি দেখে ওই অবুঝ মেয়েটার সঙ্গে বিয়ে দিল, তা আমি আজও ঠাওর করতে পারি না। আদতেও ওর কোনোদিন বুদ্ধিশুদ্ধি হবে কি না আল্লাহ মালুম। সবাই ছোট বলে হেসে উড়িয়ে দিলেও আমি তা পারি না। আমি জানি তুই যথেষ্ট বুঝদার, মানিয়ে নিয়ে চলছিস। কোনো কথার সৃষ্টি হতে দিচ্ছিস না গি। নীরব মায়ের কাঁধ জড়িয়ে ধরে হেসে বলল, মা তুমি শুধু শুধু চিন্তা করো না তো।
অমন কোনো সমস্যা নেই। প্রত্যাশা একটু বোকাসোকা, ইম্যাচিউর। তবে খুব সহজ সরল, ভালো মনের মেয়ে। তুমি দেখো বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়বে। ও এখনকার মতো পাগলামি করবে না গি। মনের কথাগুলো মনেই রেখে দিলেন নিহারিকা। আর বাড়তি কথা বলেলেন না। তবে ওই মেয়েকে নিয়ে ভাবলেই ছেলের ভবিষ্যৎ অন্ধকার দেখেন নিহারিকা। একটা সংসারী মেয়ে হতে হলে বুঝদার হতে হয়। আর ওই মেয়ে তো অবুঝপনার শীর্ষে। আচার আচরণে ছেলে মানুষই। আকাশটা মেঘলা মেঘলা। রোদের তেজ কম। সময়টা গ্রীষ্মকাল হওয়ায় ঝড় বৃষ্টির কথা বলা যায় না। টিচারেরা উদ্বিগ্ন। ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বিকেলের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সাথে ঝড়ো হাওয়াও বইতে পারে। সব স্টুডেন্টদের বারবার সতর্ক করছেন কেউ একা যেন দূরে না যায়। আবহাওয়া এমন তেমন দেখলেই সবাই যেন হোটেলে উঠে পড়ে। আশেপাশে নারকেল গাছের সারি। দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা চারিপাশে। কেউ সমুদ্রের পানিতে ভিজছে, কেউ ভেজা বালুর উপর দিয়ে হাঁটছে। কেউ বা ফটো তুলতে ব্যস্ত। প্রত্যাশা সমুদ্রের পানির দিকে মুগ্ধ আঁখি উগলে তাকিয়ে আছে। পানির খুব কাছে ও দাঁড়িয়ে। একটু পরপর পানি এসে পা ছুঁয়ে দিচ্ছে। পানিতে নামতে মনটা আকুপাকু করছে। তবে নীরবের নিষেধাজ্ঞা উপেক্ষা করতে পারছে না। আর এতে তো লোকজনের ভিড়ে একটা মেয়ে ভেজা কাপড়ে না থাকাই সব দিক দিয়ে বেটার। তাই ইচ্ছেটাকে বিশাল খোলা আকাশের নিচে উড়িয়ে দিল। কোয়েল আর হ্যাপি দাঁড়িয়েছিল। রোহান একটানে টি শার্ট খুলে কোয়েলের হাতে ধরিয়ে বলল, গোসল করব, টি শার্ট ধর। ভিজে না যেন উ। নাহিদও সেইম কাজ করল। নাহিদ পানিতে নামবে তখন চেঁচিয়ে বলল হ্যাপিকে, ওই জুতো জোড়া দেখিস। কেউ যেন চুরিটুরি না করে কি। হ্যাপি মুখ বাড়ি মেয়ে খুঁড়ে বলল, আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, আরেকজনের জুতো পাহারা দিব। আর তোর ওই খডম মার্কা জুতোকে নিবে ভাই? ফ্রিতেও তো নিবে না ঘি। সাউন্ড বক্সে গান বাজছে। গোল হয়ে অনেকে দাঁড়িয়ে। মেয়েরা নাচ করছে। ছেলেরা এখন প্রায় সব কটাই গোসল করতে নেমেছে। প্রত্যাশা হাঁটু ভেঙে বসে। এক হাতে ভেজা বালুর উপর আঁকিবুকি করছে, অন্য হাতে ফোন কানে চেপে। নীরব স্বস্তির নিঃশ্বাস ফেলে ওপাশ থেকে বলল, যাক, এভাবে বাকি সময়টা ভালোভাবে কেটে গেলেই হয়। খুব টেনশনে ছিলাম ঘ। এখন টেনশন হচ্ছে না? হচ্ছে, বাট একটু কম ঘ। দূর থেকে কোয়েল উচ্চ স্বরে বলল, প্রত্যাশা, আমরা ওখানে যাচ্ছি। ওরা ডান্স করছে। তুই কথা বলে আয় জলদি ঘ। প্রত্যাশা ব্যস্ত স্বরে ঘন ঘন বলল, শুনুন, এখন রাখছি। ওরা সব নাচছে, ভিডিও করতে হবে। পরে কথা বলবো। নীরব তৎক্ষণাৎ বলে উঠল, শোনো, ভিডিও করবে, নাচ দেখবে, দ্যাটস এনাফ। ভুলেও জয়েন করবে না গি। কি? আমি তো নাচব বলে এতক্ষণ মনে মনেই প্র্যাকটিস করলাম গ। প্র্যাকটিসের মতো মনে মনেই ডান্স করে নাও উ। ধুর, তাই আবার হয় না কি? ভেবেছি কুচু কুচু গানে ডান্স করব গু। কুচু কুচু, সেটা আবার কোনো গান? আরে আপনি দেখি কিছুই জানেন না। নোরা ফাতেহির দিলবার দিলবার গান গু। ডান্স করার খুব শখ হলে আমার সামনে করো। আমি মাইন্ড করব না। এখন এই শখ এখানেই খতম করক। প্রত্যাশা মুখটা শুকনো করে বলল, ঠিক আছে, ডান্স করব না। তবে দেখবে এখন। রাখছি উ। ঠিক আছে গি। কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্ট কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র 1-2 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। এটা বিলাসবহুল হোটেলের মধ্যে অন্যতম। হোটেলটায় আধুনিক সুযোগ সুবিধা, কনফারেন্স হল, নিজস্ব রেস্টুরেন্ট সহ 2-4 ঘণ্টা সার্ভিস রয়েছে। রুম থেকে সিভিউ উপভোগ করা যায়। সার্থকরা গতকাল এসে উঠেছে। প্রীতির চোখে রোদ চশমা। হাতে একটা ডাব। স্রোতে ঠোঁট ছুঁয়ে স্বাদ নিচ্ছে। সার্থকের গলায় ক্যামেরা। ক্যামেরায় সুন্দর সুন্দর দৃশ্য বন্দী করছে। অদ্রিকা মেয়েটি ভারী মিষ্টি আর মার্জিত বেশভূষায়। গায়ে শুভ্ররঙা 3 পিস। এক হাতে পানি নেড়ে চেঁচিয়ে বলল, সার্থ, শুধু কি প্রকৃতির ছবিই তুলবি? আমাদের চোখে ধরে না। জলদি সুন্দর করে 2-4টে ছবি তুলে দেখি। সার্থক মৃদু হেসে বলল, ওয়েট। অদ্রিকা পোজ দিতে থাকে। পরপর বলল, দাঁড়া, প্রীতিকে ডাক দেই উ। এই বলে এক হাত উঁচিয়ে জোরে চিৎকার করে ডাকল, এই প্রীতি, এদিকে এসো গু। বাতাসে শব্দটা ছড়িয়ে পড়ল।
সার্থক ক্যামেরা তুলে ছবি নিবে এমন সময় ভ্রু কুঁচকে গেল। ক্যামেরায় কাজ শব্দ হল, ছবি উঠল। সার্থক ঘুরিয়ে দেখল। অবিশ্বাস্য ঠেকল। প্রত্যাশা যেতে বসে প্রীতি ডাকটা শুনে এদিকে ঘাট ঘুরায়। সেই মুহূর্তে অদ্রিকার পাশ দিয়ে যাওয়া প্রত্যাশার ছবিও ক্যামেরায় বন্দী হয়। সার্থক ক্যামেরা ধরে রাখায় মুখটা পুরোপুরি দেখা যায় না। প্রত্যাশা ত্রস্ত পা চালিয়ে যাওয়ার দরুন অতটা খেয়ালও হয় না। প্রীতি হাতের ডাব ছুঁড়ে এগিয়ে আসতে থাকে। প্রত্যাশাও যাচ্ছিল। ঠিক সামনাসামনি দুজনে পড়ে। দুজনের পাই থেমে যায়। দুজন দুজনের মুখের দিকে চেয়ে রয়। প্রত্যাশা অবচেতনে আওড়ায়। আরে প্রীতি, জিনটা জেগু। তৎক্ষণাৎ অদৃশ্য হাতে দুই গাল চাপটে মনে মনে বলে প্রত্যাশা, তবা তবা, এসপি সাহেব তো সম্মান প্রদর্শন করতে বলেছেন। অগোচরেও নাম ধরে বলতে নিষেধাজ্ঞা জারি করেছেন গু। চলবে। মধ্যরাতের চাঁদ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। পর্ব ২৫। রোদ চশমটা কপালের উপর তুলল প্রীতি। সরু চাহানিতে কয়েক মুহূর্ত চেয়ে থেকে পরপর ঠোঁটে কোমল হাসি টেনে বলল, কি আশ্চর্য! তুমি এখানে? প্রীতির মুখে হাসি, কোমল স্বর, সৌজন্যতা প্রত্যাশাকে বিস্মিত করল। মুখের দুটো ভালো কথাই সেদিনের প্রীতি আর আজকের প্রীতির মাঝে বিস্তর ফারাক তৈরি করে মুহূর্তেই। প্রত্যাশা মুখে সরল হাসি নিয়ে বলল, কলেজ থেকে ট্যুরে এসেছি। আপনি এখানে? ইচ্ছে? ইচ্ছে কোথায়? আমি ভাইজা আর ওর ফ্রেন্ডদের সাথে এসেছি। লং জার্নি, এতটা দূর, তাই ইচ্ছেকে আনা হয়নি। ইচ্ছে বাসায় উ। প্রত্যাশার মুখের হাসি মিলিয়ে আসল। ভাবল, বাপরে মেয়েকে রেখে ঘুরতে এসেছে। ভাবা যায়। প্রত্যাশার ভাবনার ছন্দপতন ঘটল মেয়েলি মিষ্টি কোমল কণ্ঠে। প্রীতি, কি হলো, দাঁড়িয়ে গেলে যে? তুমি চিনো ওনাকে? অদ্রিকা ককদম এগিয়ে এসে জিজ্ঞেস করল। প্রীতি মিষ্টি হেসে প্রত্যাশাকে বলল, চলো মিট করিয়ে দিই। পরপর অদ্রিকার দিকে তাকিয়ে বলল, অদ্রি আপি ও প্রত্যাশা, আমার বর জায়ের বোন উ। প্রত্যাশার ভ্রুজোড়া কুঁচকে গেল। বিটবিট করল, আরে বর জায়ের বোন না বলে সরাসরি ছোট যা বললেই তো হয়। কাছের সম্পর্ক রেখে দূরেরটা টানছে কেন? আজব তো। প্রত্যাশার মুখের দিকে চেয়ে ভেঙে ভেঙে বলল প্রীতি, ওর অবশ্য আরেকটা পরিচয় আছে। সেটা হলো এসপি নীরবের বউ। প্রত্যাশা অবচেতনে আওড়ায়, যাক বাবা, এবারে তাও ঠিক আছে। ওনার মনে আছে দেখছি। আমি ভেবেছিলাম ভুলে টুলে গেছে মেবি। অদ্রিকা মিষ্টি হেসে সৌজন্যতা করল। কথার ফাঁকে যখন শুনল ওদের এইচএসসি ব্যাচ এসেছে, আচমকা অদ্রিকা আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল, তুমি এবার এইচএসসি দিবে? তুমি দেখতেও তো আরও বাচ্চা আদুরে টাইপের। ওহ মাই গড! নীরব একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না গি। প্রত্যাশার রাগ হল। মনে মনে ঝাড়ল, যেভাবে বলল মনে হচ্ছে আমি যেন ফিডার খাওয়া বাচ্চা। কোনো দিক দিয়ে আমাকে বাচ্চা লাগছে? আমার কয়েকটা ফ্রেন্ডেরও তো বিয়েথা হয়েছে। দু-একজন তো আবার বাচ্চা কাচ্চা পয়দা করেও ফেলেছে। সেখানে এসপি সাহেব আমাকে বিয়ে করলে তোদের কিসের এত সমস্যা? প্রীতি বলল, নীরবের বাবা মানে আমার শ্বশুরের থেকে প্রেশার ছিল। তাই বোধহয় নীরব বিয়েতে দ্বিমত করেনি। শ্বশুর মশাই বয়স্ক, তারপর অসুস্থ। বুঝতেই পারছ আপুগু। অদ্রিকা মাথা নেড়ে বলল, ও আইসিগ। নীরব আপনাকে বলেছে এটা? কথাটা জিভের ডগায় এলেও প্রত্যাশা কোনো রকমে নিজেকে সামলে নিল। নীরব তো আবার তার ভাবি প্লাস পেয়ারের ফ্রেন্ডকে সম্মান দিয়ে কথা বলতে বলেছে। তাই মনে জমা প্রশ্ন ঠেসে রাখল এক কোণে। প্রত্যাশা মুখটা ভার করে বলল, আমি আসছি। আমার ফ্রেন্ডরা খুঁজছে হয়তো উ। প্রীতি তৎক্ষণাৎ বলল, তুমি আমাদের সাথে থাকতে পারো। আমরাও তো ঘুরতে এসেছি। একসাথেই না হয় ঘুরলাম ফিরলাম ঘ। প্রত্যাশা ইতস্তত স্বরে বলল, আসলে আমি ফ্রেন্ডদের সাথে এসেছি। ওদের ছাড়া ঘুরলে ওরা মন খারাপ করবে। আর আপনারা আমার বর। বরদের ভেতর ছোট আমিটাকে বড্ড বেমানান লাগবে। যাই হোক আপু, বলার জন্য ধন্যবাদ গ। আচ্ছা ঠিক আছে। তবে তোমার সাথে যখন দেখা হলো এভাবে খালি মুখে কি করে ছাড়ি? তুমি পর নাকি আমার? একসাথে না থাকলেও সম্পর্ক তো আর ধুয়ে যায় না। আর ছোট যা তো ছোট বোনেরই মতো। তাই যা নয় বড় আপু হিসেবে বলছি, আজকের লাঞ্চটা আমাদের সাথে করবে কেমন? মিষ্টি করে এতবার বলছে। প্রত্যাশা কিভাবে না করবে ভেবে পাচ্ছে না।
দ্বিধাদ্বন্দ্বে ভুগে জড়তা নিয়ে বলল, আসলে আপু, সবার সাথে এসেছি। এভাবে একলা আপনাদের সাথে স্যার ম্যামেরা এলাও করবে না। একলা ছাড়বে না গি। প্রীতি ভাবুক ভঙ্গিমায় বলল, ওহো, ঠিক আছে। তবে বিকেলে তো এদিকে থাকবেই। তখন দেখা করো। প্রত্যাশা ঘাট কাত করে বলল, আচ্ছা গি। সার্থক কোনা চোখে একপল তাকিয়ে দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ফেল। অদ্রিকা ঠিকই বলেছে, মেয়েটাকে কেমন আদুরে আদুরে লাগে। সার্থক ভেবে পায় না এইটুকু একটা মেয়ের মধ্যে কি এমন দেখেছিল যে এতটা মায়ে ফেসেছে। এই যে চোখ দুটো ফিরিয়ে নিলেও মনটা কি আদৌ ফিরাতে পেরেছে? পারেনি। আর পারেনি বলেই প্রত্যাশার সরল মুখটা চোখের তারায় ভাসতে লাগল। সার্থক নিজেই নিজেকে ধমকিয়ে উঠল। অন্যের শহরে যার বসবাস, তাকে নিয়ে ভাবাটা শুধুই দোষ নয়, বোকামি, অন্যায় গু। কিন্তু মন সে তো নীতিবাক্য সহজে মানতে নারাজ। কেমন উস্কিয়ে দিল। ক্যামেরার লেন্সে চোখ রেখে গোপনে দুটো ছবিও তুল। ছবিটার দিকে তাকাতেই ব্যথাতুর হাসি ঠোঁটের কোণে ঠাঁই নেয় সার্থকের। হালকা মেঘলা আকাশ, সাথে ঝিরিঝিরি বাতাস। প্রত্যাশা, কোয়েল আর হ্যাপি খালি পায়ে হাঁটছে কুয়াকাটার ভেজা বালির উপর দিয়ে। প্রত্যাশার পরনে কোমর পর্যন্ত কফি কালারের টপস, আর নিচে স্কার্টের মতন লং বেল্টের ছোট ব্যাগটা কাঁধের এক সাইড দিয়ে আডাআডি করে কোমরের সাথে লেগে আছে। তিনজনের হাতে পেয়ারা খাচ্ছে আর গল্প করছে। ওই তো অদূরে ছাতার মতো ছাউনির তলায় গোল করে সাজানো কাঠের আর ক্যানভাসের তৈরি চেয়ারে বসে আছে প্রীতিরা তিনজন। বালির উপরে রাখা আরামদায়ক চেয়ারগুলো শরীর হেলিয়ে, পা সামনে ছড়িয়ে ওরা কেউ ফোন স্ক্রোল করছে, কেউ চুপচাপ সমুদ্রের ঢেউ দেখছে। মাঝখানে একটা নিচু টেবিল, তাতে রাখা কোমল পানীয়। প্রত্যাশার সাথে আবার দেখা হয়েছে। প্রীতি বসতে বললেও প্রত্যাশা এড়িয়ে যায়। আর প্রত্যাশারা একটু পরেই ঘুরতে যাবে। তারপর সূর্যাস্ত দেখে সন্ধ্যার পরপরই রওনা হবে। কিন্তু আকাশ মেঘলা থাকায় ওদের একটু মন খারাপ। মেঘটা কেটে গেলেই ভালো হয়। হ্যাপির চোখ সেই তখন থেকে আটকে আছে কালো সানগ্লাস চোখে, কালো টি-শার্ট আর অফ হোয়াইট 3/4 প্যান্ট পরা ডক্টরের দিকে। হ্যাপি ওদিকে চেয়েই প্রত্যাশার কানের পাশে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, ও মাই আল্লাহ, ডক্টরটা এত হ্যান্ডসাম। এ রোগীকে সুস্থ করবে কি? এর কাছে গেলে তো রুগীর হার্টবিট বেডে অ্যাটাক-ফ্যাটাকও হয়ে যেতে পারে। দেখেছিস তোর ডক্টর বেয়াইকে কি হ্যান্ডসাম? পুরাই চকলেট বয়। প্রত্যাশা ঝাড়ি মেঘ ঘুরে বলল, শর্ত তুই। ডক্টর ফক্টরকে দেখার টাইম নেই আমার। আমার এসপি বর কম হ্যান্ডসাম নাকি? এই বলে পেয়ারায় কামড় দিতে গিয়ে বেখেয়াল বশত নিম্নষ্ঠের ডান পাশে কামড় লাগে। প্রত্যাশা তক্ষুনি মৃদু আর্তনাদ করে উঠল, আয়া মা গো লাগলু। হ্যাপি, কোয়েল একসাথে শুধাল, কি হল? প্রত্যাশা আঙুল দিয়ে কামড় লাগা স্থানটা আলতো করে ছুঁয়ে বলল, কামড় লেগেছে গু। কোয়েল হাসতে হাসতে বলল, আহারে, এইটুকুতেই এমন আর্তনাদ করলি? তাও আবার নিজের লাগা কামড়েই। বর যখন আদর করতে গিয়ে কামড় দেয় তখন কি করিস শুনি? হ্যাপি ঠোঁট চেপে হাসছে। কোয়েলের বাহুতে চাপড় মেরে বলল প্রত্যাশা, দিবকটা ফাজিল একটা। আমার বর রাক্ষস নাকি যে কামড় দিবে গু? আরে মাথা মোটা, এটা সে কামড় নয় রে। বরের দেওয়া কামড়কে বলে লাভ বাইট কি? প্রত্যাশা অপ্রস্তুত কণ্ঠে বলল, বাদ দে তো, আমাদের ওরকম কোয়ালিটি টাইম কাটানো হয়নি, তাই আই হ্যাভ নো আইডিয়া। আর আমার বর অমন রাক্ষস মতো কিছু করবে না, তার কেয়ারিংয়ের মতো তার আদরও হবে সফটলি। শেষের কথাগুলো বেশ আত্মবিশ্বাস নিয়ে বলে প্রত্যাশা। কোয়েল জোরালো গলায় বলল, কি বললি, কোনো আইডিয়া নেই? আনবিলিভেবল। কিছুপল পর হাঁটতে হাঁটতে হঠাৎ প্রত্যাশার পায়ের নিচে ধারালো কিছু একটা পড়তেই ব্যথায় চোখমুখ কুঁচকে এল। অস্ফুটে আর্তনাদ বেরোল। সাথে সাথে বাম পাটা তুলতেই দেখল গলগল করে রক্ত ঝরছে। পায়ের তলায় ভাঙা কাচ জাতীয় কিছু পড়েছিল। বাজেভাবে পাটা কেটেছে। প্রত্যাশা চোখমুখ বন্ধ করে বলে, উফ মা গো, খুব জ্বলছে। হ্যাপি, কোয়েল ওদের চেঁচামেচি শুনে প্রীতিরা এগিয়ে যায়। পরপর প্রত্যাশাকে এখানে আপাতত বসতে বলে। প্রত্যাশা কাঠের চেয়ারে গা এলিয়ে বসে। সার্থক মিনারেল ওয়াটারের বোতল হাতে নিয়ে পায়ের উপর ঢাল। পায়ের কাদা, বালু, ময়লা ধুয়ে গেল। পানির সাথে রক্ত এক হয়ে বেয়ে পড়ছে এখনো। পকেট থেকে রুমাল বের করে শক্ত করে বাঁধতে লাগল।
প্রত্যাশা ব্যথায় চোখমুখ খিচে বন্ধ করে হ্যাপির একটা হাত শক্ত করে চেপে ধরল। প্রত্যাশার ব্যথাতুর মুখের দিকে তাকিয়ে অদ্রিকার মায়া হল। কণ্ঠে মায়া জড়িয়ে বলল, ইস, অনেকটা তো কেটেছে, ক্ষত হয়ে গিয়েছে। কি করে হল? তুমি খেয়াল করনি? প্রত্যাশা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। সার্থক ব্যস্ত হয়ে বলল, পায়ে ভর দিয়ে এসেছে, চাপ পড়েছে, তারপর বালুও ঢুকেছে। অ্যান্টিসেপটিক দরকার। ড্রেসিং করা জরুরি গো। প্রীতি দুই হাত বুকে গুজে কপাল কুঁচকে চেয়ে আছে। অদ্রিকা মনে পড়ার মতো করে বলল, সার্থ, আমার কাছে তো ফার্স্ট এইড বক্স আছে। আমি অলওয়েজ ছোটখাটো প্রয়োজনীয় জিনিস রাখি। আমার ট্রাভেল ব্যাগের সাইডেই আছে গি। অদ্রি, তাহলে টাইম ওয়েস্ট না করে জলদি আনগ। প্রীতি আগ বাড়িয়ে বলল, আমি আনছি, তোমরা একটু ওয়েট করো, আমি আনতে যাচ্ছি গু। প্রীতি অনেকক্ষণ হলো গিয়েছে, এখনো ফেরার নাম নেই। সার্থক এক হাতে কপাল ডলে বিরক্ত হয়ে বলল, প্রীতি করছে কি? এতক্ষণ লাগে না কি গু? অদ্রিকা বলল, প্রীতি বোধহয় খুঁজে পাচ্ছে না। আমি তো বললাম ব্যাগের সাইডেই আছে। ওয়েট, আমি কল করে দেখছি গু। হ্যাপি, কোয়েলের চোখে মুখে উদ্বেগ, চিন্তার ছাপ। প্রত্যাশার মুখের দিকে তাকালেই হ্যাপির বুক ভার হয়ে আসছে। প্রত্যাশার একটা হাত মুঠোর ভেতর নিয়ে হ্যাপি বলল, প্রত্যাশা, ব্যথা করছে? কষ্ট হচ্ছে? প্রত্যাশা ঠোঁট উল্টে মাথা নাড়িয়ে বলল, হুম। খানিকটা দেরি করেই প্রীতি আসল। সার্থক রাগী স্বরে বলল, আমি তো ভেবেছিলাম তুই ঘুমিয়ে পড়েছিস। এত দেরি হলো কেন? প্রীতি ভাইয়ের ঝাড়ি গায়ে মাখল না। বলল স্বাভাবিকভাবে, খুঁজে পাচ্ছিলাম না গি। সার্থক ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়া। তারপর পেইন কিলার খুঁজে না পেয়ে বলল, এখানে তো পেইন কিলার নেই দেখছি। আচ্ছা, আশেপাশে ফার্মেসি আছে, আমি প্রয়োজনীয় মেডিসিন আনছি গু। ওদিকে হ্যাপি, কোয়েল বলল, আমাদের ফ্রেন্ডরা ওইয়ে একে একে বেরোচ্ছে। আমাদের এখন যেতে হবে, নইলে বাস আবার রওনা দিয়ে দিবে গু। সার্থক বলল, 5 মিনিট ওয়েট করো, আমি জলদি মেডিসিন এনে দিচ্ছি গু। এর মধ্যে প্রীতি সবার জন্য ডাব অর্ডার করল। প্রীতির হাতে থাকা ডাবটা প্রত্যাশার দিকে বাড়িয়ে কণ্ঠে উদ্বেগ প্রকাশ করে বলল, ইস, খুব কষ্ট হচ্ছে নিশ্চয়। একটু দেখে চলবে না? কতটা কেটে গেল? মন খারাপ করো না, মেডিসিন নিলে ব্যথা সেরে যাবে। এই নাও, ডাব খাও। প্রত্যাশা গালে হাত দিয়ে বসে আছে, মুখটা ভারবার করেই হাতে নীল। ডাব কাটা ছেলেটা বাকি সবাইকেও এক এক করে দিল। প্রত্যাশা কাঠিতে ঠোঁট ছুঁয়ে এক ঢোক গিলতেই নাকমুখ সিটকিয়ে ফেলে। কেমন একটা উটকো গন্ধের মতো বেস্বাদ লাগল। প্রত্যাশা বলল, সমুদ্রের পানি যেমন লবণাক্ত, তারপর শুনেছি এই অঞ্চলের খাবার পানিও কেমন একটা গন্ধযুক্ত। আমাদের ওই দিকের মতো মিঠা নয়, খেতে আলাদা একটা গন্ধ নাকে আসে। কিন্তু ডাবের পানিও যে আলাদা হয় এটা কখনো শুনিনি গি। অদ্রিকা বলল, হোয়াট? ডাবের পানি আলাদা মানে? প্রত্যাশা বলল, না মানে আমাদের ওই দিকের মতো অত টেস্টি নয় গে। অদ্রিকা বলল, আমার কাছে তো ভালোই লাগছে গি। হ্যাপি, কোয়েল একসাথে বলে উঠল, ওর কথা বাদ দিন তো আপু। কিছুক্ষণ পরই প্রত্যাশার মাথাটা ভারী ভারী হয়ে আসল। মাথার মধ্যে ঝিম ধরে আসছে। হ্যাপি, কোয়েল বাস ছাড়ার কথা বলে তাড়া দেয়। প্রত্যাশা দুই হাতে মাথা চেপে ধরে নিশ্চুপ থাকে। হ্যাপি হাত ধরে টেনে বলল, এই প্রত্যাশা, চল। আর দেরি হলে স্যারেরা বকবে কিন্তু। ঘোরার জন্য যে টাইম দিয়েছিল তা ওভার। ওইয়ে ওরা দেখ যাচ্ছে। আমাদেরও বাসের কাছে যেতে হবে। জলদি চল। এমন ঝিম ধরে আছিস কেন? প্রত্যাশা অগোছালো ভাবে বলল, আমি ঘুমাব। ঘুরতে যাব না। কোয়েল বিরক্ত হয়ে ঝাড়ি মারল, ফাজলামি করছিস নাকি? সবকিছু দেখার জন্য আসা, আর বলছিস যাবি না? না গেলি তুই? আমরা চললাম গ। প্রত্যাশা কোনো সাড়া দিল না। হ্যাপি বলল, আরে থাম, ওর কিছু হয়নি তো। এভাবে কথা বলছে কেন? জানিসই তো সবসময় ও ফাজলামো করে। এখনও করছে গি। প্রীতি ফুরফুরে মেজাজে আছে, বল নরম সুরে, আচ্ছা, ও যেতে চাচ্ছে না, ও থাক আমাদের সাথে।
তোমরা ঘুরে আসো। এমনিতেও ওর পায়ে আঘাত পেয়েছে। ঘুরতে গিয়েও তো হাঁটতে পারবে না গি। কোয়েল সায় দিল। হ্যাপি রাজি হচ্ছে না। মামা শুনলে বকবে। তারপর একা ফেলে হ্যাপি যাবে না। কোয়েল হ্যাপির হাত ধরে টেনে একপাশ এনে বোঝাল। আরে ওনারা তো প্রত্যাশার আত্মীয়। ওদের কাছে থাকলে সমস্যা কি গা গুধা? প্রত্যাশা ঘুরতে পারবে না কাটাপা নিয়ে। তার চেয়ে ওনাদের সাথে বিশ্রাম নিক। আমরা তো হোটেলে ফিরব। তখন প্রত্যাশাকে ফোন দিলে ওনারাই পৌঁছে দিবে গু। হ্যাপি রাজি নয়। তবুও কোয়েল জোর করে নিজের মতো বলল। আচ্ছা আপু, তাহলে আমরা যখন সন্ধ্যায় ফিরব তখন ফোন দিব প্রত্যাশাকে। আপনারা পৌঁছে দিবেন ওকে। ও তো কাটাপা নিয়ে ঘুরতেও পারবে না। আর ও দুপুরে অ্যালার্জির ওষুধ খেয়েছে। তাই হয়তো ওর ঘুম পাচ্ছে গি। নিশ্চয় পৌঁছে দিব। তোমরা চিন্তা করো না। ঘুরো, এনজয় করোক। প্রীতির ব্যবহারে ওরা দুটো খুব মুগ্ধ হল। প্রত্যাশাটার কত ভালো কপাল। কত ভালো বর, শ্বশুর শাশুড়িও শুনেছে ভালো। এখন তো যাকেও সামনে দেখল। কত অমায়িক কথাবার্তায়। কিছুক্ষণ যেতে না যেতেই প্রত্যাশা বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল। অদ্রিকা চমকে উঠল। অদ্রিকা চিন্তিত বদনে জিজ্ঞেস করল। তোমার ব্যথা করছে? কি সমস্যা? কোথায় কষ্ট হচ্ছে? আবার প্রত্যাশা কেমন হেসে ফেল। ঠোঁট উল্টে বাচ্চাদের মতো বলল। আম্মুর কাছে যাবু। হাবিজাবি উল্টা পাল্টা বলতে থাকল প্রত্যাশা। অদ্রিকা ভয় পেয়ে গেল। তবে প্রীতি নির্লিপ্ত। হঠাৎ গুডি গুডি বৃষ্টি শুরু হল। প্রত্যাশাকে নিয়ে হোটেলে ফিরতে ওদের দুটোর যান বেরিয়ে যাওয়ার উপক্রম হয়। হোটেলের গেট পেরিয়ে যেতেই প্রত্যাশা নিজের হাত এক ঝাঁকিতে ছাড়িয়ে নিল। আকাশের দিকে মুখ করে দুই হাত উঁচিয়ে বৃষ্টির ফোঁটা ধরার মতো বাড়াল। হাত দুটো নাড়িয়ে বেসুরো গলায় বলল। টিপটিপ বাড়ছা পানি গুই। হাত দুটো উঁচুতে তোলায় টপস উপরের দিকে উঠে যায়। যার ফলে পেটের কিছু অংশ দেখা যায়। ওদিকে কত মানুষ আসা যাওয়া করছে। অদ্রিকা দ্রুত টেনে নামিয়ে দিল। প্রত্যাশা ঝট করে দুই হাত প্রীতির কাঁধের উপর রাখল। প্রীতি বিরক্তিতে হাত দুটো ঝাড়ি মেরে সরাল। প্রীতির গাল দুটো শক্ত করে ধরে টিপে দিয়ে প্রত্যাশা হাসতে হাসতে বলল। পানি আগ লাগাগু। প্রীতির যা রাগ হল না। কি যা খুলা। এর মধ্যে সার্থক বৃষ্টি দেখে রুম থেকে বেরিয়ে আসছিল প্রীতি আর অদ্রিকার খোঁজে। এখানে এহেন দৃশ্য দেখে বিস্ময় নিয়ে বলল। কি হয়েছে ওর? প্রীতি প্রত্যাশার কাছ থেকে ফাঁকে আস। সার্থকের পিছনে দাঁড়িয়ে বলল। ও দিনদুপুরে চোখে সর্ষে ফুল দেখছে বোধহয়। দেখ না ব্রো। কেমন করছে। দুজন মিলে ওকে রুমে আনতে হিমশিম খাচ্ছি গ। অদ্রিকা বলল। যদিও আমি ভূত টুতে বিশ্বাসী নই। তবে ওর হঠাৎ পরিবর্তনে আমার কেমন জানি ভয় হচ্ছে গি। প্রত্যাশা স্কার্টটা একটু উঁচু করে নিচের দিকে তাকিয়ে বলল। কত পানি গি। অথচ নিচে পাকা জায়গা। যেখানে শুধু বৃষ্টির ছোট ছোট ফোঁটা পড়ে আছে। সার্থক তীক্ষ্ণ দৃষ্টিতে প্রত্যাশাকে পরখ করল। বলল সন্দিহান কণ্ঠে। ও কি কোনোভাবে উল্টাপাল্টা কিছু খেয়েছে? ওর সিমটম দেখে আমার তো তাই মনে হচ্ছে গি। প্রীতি সহসাই বলে উঠল। ব্রো খেতে পারে। ফ্রেন্ডদের সাথে ট্যুরে আসছে। কত বাজে ছেলেপেলে থাকে না। ওদের থেকে খেয়েছিল বোধহয়। পায়ের সাদা ব্যান্ডেজ ভিজে লাল হয়ে উঠেছে। সার্থক দেখে বলল। পায়ে প্রেশার পরে ব্লিডিং হচ্ছে তো গু। অদ্রিকা কোনো রকমে প্রত্যাশার হাত টেনে ধরে আনা। ওরা পাশাপাশি দুটো রুম নিয়েছে। এক রুমে সার্থক, আরেক রুমে ওরা দুজন। আরও দুজন ফ্রেন্ডের আসার কথা থাকলেও পরবর্তীতে সমস্যার জন্য আসার আগ মুহূর্তে ক্যান্সেল করে। প্রত্যাশার পায়ের দিকে তাকিয়ে সার্থক বলল। প্রীতি জলদি দরজা খোল। প্রত্যাশার পা দিয়ে গি। প্রীতি ব্যাগ হাততে বলল। ভাইয়া চাবি পাচ্ছি না তো গু। সার্থক দাঁত কটমট করে তাকাল। পাশ দিয়ে মানুষ যাচ্ছে আর সার্কাস দেখার মতো প্রত্যাশার দিকে তাকাচ্ছে। উল্টাপাল্টা কিসব বলছে, হাসছে। উপায়ান্তর না দেখে সার্থকের রুমেই প্রত্যাশাকে আনল। প্রীতি বলল। ভাইজা, আমার রুমের চাবি তো পাচ্ছি না। সমস্যা হয়ে গেল। ওদের কাছে তো এক্সট্রা চাবি থাকেই। রিসিপশনে গেলাম জানাতে। অদ্রি আপি, তুমিও চলো আমার সাথে গু। প্রীতি করিডোর দিয়ে হাঁটছিল আর ওর ভেতরটা দাউদাউ করে বলছিল। একটা কদম ফেলছিল আর ভাবছিল
৩০ বছর আগে মাহবুব সিদ্দিকী যেমন একটা মেয়ের অনুভূতি, ভালোবাসাকে দাম দেয়নি, বরং প্রতারণা করেছে, ঠকিয়েছে। ঠিক ৩০ বছর পরেও সিদ্দিকী পরিবারের আরেকজন একটা মেয়ের অনুভূতিকে এক আনাও দাম দেয়নি। ভরা ক্যাম্পাসে প্রত্যাখ্যান করে ফ্রেন্ডদের সাথে হাসিঠাট্টা করেছিল না। সেদিন মেয়েটির কতটা কষ্ট হয়েছিল তা কেবল সেই জানে। খান বংশের মেয়েরা কতটা মারাত্মক তা আবার জানবে সিদ্দিকী পরিবার। খানরা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে। প্রত্যাশা বেডে পা ঝুলিয়ে বসে। সার্থক ব্যান্ডেজ খুলে নতুন করে আবার ব্যান্ডেজ লাগিয়ে দিল। পরপর বসা থেকে উঠে ঘুরে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে যাবে মন স্থির করে পা বাড়ায় সার্থক। এমন সময় ওর হাতে টান পড়ল। ঘাট ঘুরিয়ে দেখে প্রত্যাশা ওর হাত ধরে আছে। প্রত্যাশা ঘাট কাত করে বুঝে আসা চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে বলল, এসপি সাহেব, তুমি খুব ভালো, আমার কত কেয়ার করো। সার্থক ঘাট ঘুরিয়ে চাইল। প্রত্যাশার চুলগুলো হালকা ভিজে আছে। মুখে বৃষ্টির ফোঁটা পড়ে আছে, যা প্রত্যাশাকে আবেদনময় করে তুলেছে। চলবে। গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আমি যে সফটওয়্যার দিয়ে ভিডিও বানাই সেটাতে কিছু কিছু জায়গায় বাংলা লেখাগুলো পরিবর্তন হয়ে যায়, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বুঝে নিয়েন। কথা না বাড়াই গল্পে চলে যাই।